ক্লাস নাম্বার 6। এই ক্লাসটা হচ্ছে ইমিডিয়েট কন্টিনিউয়েশন অফ ক্লাস নাম্বার 5, যেখানে আমরা গসস ল অ্যাপ্লাই করেছিলাম ফর দুইটা সিমেট্রিক্যাল কেস, মানে দুইটা কন্টিনিউয়াস সোর্স চার্জের ক্ষেত্রে। একটা ছিল লাইন চার্জ, সেই ক্ষেত্রে আমাদের সিমেট্রিক্যাল শেপ ইউজ হয়েছিল, সিলিন্ড্রিক্যাল। অ্যান্ড দেন আমরা দেখেছিলাম হচ্ছে আরেকটা কন্টিনিউয়াস চার্জ, প্লেন চার্জ বা প্লেট চার্জ, যেখানে আমরা সিমেট্রি ইউজ করেছিলাম প্লেনার সিমেট্রি, রাইট? অ্যান্ড বাই সিমেট্রি আমি বলছি যে আমার গসস ল অ্যাপ্লাই করে প্রিভিয়াস ক্যালকুলেশনগুলো করা হয়েছিল, বিকজ উই আর রাইট নাও ইনসাইড অ্যাপ্লিকেশন অফ গসস ল পোর্শন অফ দিস কোর্স। অ্যান্ড অ্যাপ্লাই করার সময় গসস ল এটা একটু কাজ ইজি হয়ে যায় when we use symmetry. অ্যান্ড সিমেট্রিটা হচ্ছে আমার গসস লতে একটা সোর্সকে কোনো একটা ইমাজিনারি ক্লোজড সারফেস দিয়ে এনভেলপ করতে হয়, র্যাপ অ্যারাউন্ড করতে হয়। অ্যান্ড সেই র্যাপ অ্যারাউন্ড করা সারফেসটা শুড বি সিমেট্রিক উইথ ভেতরে কাকে ক্লোজ করা হয়েছে, রাইট? যদি একটা লাইন চার্জ নিই, ওই লাইন চার্জের সিমেট্রিটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটার সিমেট্রি হচ্ছে সিলিন্ড্রিক্যাল, দ্যাটস ওয়াই উই টুক একটা সিলিন্ড্রিক্যাল সারফেস অ্যাজ আওয়ার গসিয়ান সারফেস। তারপর আমরা দেখেছিলাম যে ইফ উই টেক এই প্লেট চার্জ বা প্লেন চার্জ, সেই ক্ষেত্রে আমাদের সিমেট্রিটা ইলেকট্রিক ফিল্ড শো করে প্লেনার, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা একটা কিউব, ক্লোজড একটা কিউব চুজ করেছিলাম, অথবা সিলিন্ডার, ডিপেন্ডিং অন কে কিভাবে নিচ্ছে। অ্যান্ড হাফ অফ ইট এক সাইডে ছিল, অন্য হাফ বামে ছিল, অ্যান্ড সেভাবে আমরা ফ্লাক্স মেপে মেপেছিলাম। আজকে আমরা থার্ড অ্যান্ড লাস্ট অ্যাপ্লিকেশন দেখতে যাচ্ছি গসস লর, অ্যান্ড ইট উইল ইনক্লুড একটা 3-dimensional কন্টিনিউয়াস চার্জ দ্যাট ইজ কল্ড ভলিউম চার্জ, এবং এটা যে সিমেট্রি প্রেফার করবে দ্যাট থিং ইজ স্ফেরিক্যাল সিমেট্রি। সো লেট মি ইন্ট্রোডিউস ভলিউম চার্জ কি জিনিস। এটা একটা 3-dimensional চার্জ যেখানে ডিস্ট্রিবিউশনটা হবে 3D। সো এটা দেখতে কেমন, ছবিতে যেটা আমি দেখাবো এই মুহূর্তে স্লাইডে, ইট লুকস কাইন্ড অফ বোরিং, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে অ্যানিমেশনে নিয়ে যাব। বাট আপনারা কিন্তু বইতে 2D এরকম বোরিং ছবি দেখতে পাবেন, প্রশ্নেও এরকম বোরিং ছবি দেখতে পাবেন। সো আগে এটার সঙ্গে আপনাকে ফ্যামিলিয়ারাইজ করাই, তারপর আমি অ্যানিমেশনে যাচ্ছি। সো হিয়ার ইউ হ্যাভ কাইন্ড অফ একটা লাইক সলিড বলের মতো একটা মেটালিক স্ফিয়ার চিন্তা করতে পারেন, যার মধ্যে শুধুমাত্র ক্লাস চার্জে ভর্তি। তার মানে হচ্ছে এটা একটা এমন একটা ফুটবল বা বল জাস্ট, যেটা ইজ মেড আউট অফ চার্জ। অ্যান্ড ইন দিস কেস আমি চার্জটাকে পজিটিভ ধরলাম, সো ইট ইজ এ পজিটিভলি চার্জড একটা স্ফিয়ার। ওকে, যখন আপনি কিছু পরিমাণ চার্জ কিউ, লেটস সে এটা সামথিং 20 ন্যানোকুলম পজিটিভ, এটাকে যখন আপনাকে বলা হবে সাম আর রেডিয়াস, লেটস সে 5 সেন্টিমিটার রেডিয়াসের একটা স্ফিয়ারের মধ্যে এই কিউ পরিমাণ চার্জ ডিস্ট্রিবিউট করে দিন ইউনিফর্মলি। সো আপনার কিউ এখন এক জায়গায় থাকবে না, বরং এই আর রেডিয়াসের একটা স্ফিয়ার শেপে থাকবে, যার ভলিউম হচ্ছে গিভেন বাই এই জিনিসটা। সো এই ভলিউমের মধ্যে এখন পুরো জায়গায় আপনার চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, হ্যান্স দ্য নেম কন্টিনিউয়াস চার্জ। এখন আমরা যদি পজিটিভ চার্জ নেই, আমার অবশ্যই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনগুলো হবে রেডিয়ালি আউটওয়ার্ড। আর যদি পুরো বলটাকে আমি নেগেটিভলি চার্জ করি, ইট উড বি নেগেটিভ বা ইনওয়ার্ড পয়েন্টিং ইলেকট্রিক ফিল্ড। সো এখানে দুইটা জিনিস দেওয়া দেখুন, ইনসাইড আউটসাইড। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ভলিউম চার্জের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস হয়, যেটা লাইন এবং প্লেনের ক্ষেত্রে আমরা দেখি নাই। দ্যাট থিং ইজ আমরা চাইলে চার্জের ভেতরে ঢুকতে পারবো। ভেতরে ঢুকলে আমরা এই ইনসাইড ক্যালকুলেশনটা পাবো। সো আমাদের এইখান থেকে গসস ল অ্যাপ্লাই করে অ্যাপ্রোচ করে দেখতে হবে যে চার্জের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত। দেন আমরা দেখবো চার্জের একেবারে অন দ্য সারফেস এই ক্যাপিটাল আর রেডিয়াস ধরার পর ওখানে দাঁড়িয়ে রিডিং নিলে ফ্লাক্স কত আসে এবং ফিল্ড ইন্টেন্সিটি কত আসে। অ্যান্ড দেন লাস্টে আমরা চেক করবো কমপ্লিটলি এই স্ফিয়ারের বাইরে দাঁড়িয়ে যদি আমরা রিডিংটা নেই, তখন ফ্লাক্স কত আসে এবং ইন্টেন্সিটি কত আসে। সো আমরা ভেতরে যাব, চার্জের সারফেসে থাকবো এবং দেন বাইরে আসবো। এটা কিভাবে হয় এটা বোঝানোর জন্য লেটস টেক ইউ টু অ্যান অ্যানিমেশন, যেটা দিয়ে আপনারা খুবই সুন্দরভাবে দেখতে পাবেন কি হচ্ছে না হচ্ছে, এবং আই উইল ওয়াক ইউ থ্রু ইট। ওকে, লেটস গো টু দিস অ্যানিমেশন অ্যান্ড দেন আমরা স্লাইডে আবার ফেরত আসবো। রাইট, সো অ্যানিমেশনে প্রথমে আঁকা হবে একটা স্ফেরিক্যাল শেপের কোনো অবজেক্ট, বাট এখানে ইফ ইউ লুক ক্লোজলি, এখানে কিন্তু অসংখ্য ডট আছে, যে ডটটা কোনো একটা সলিড স্ফিয়ার চিন্তা করছে না, বরং একটা ক্যাপিটাল আর রেডিয়াসের ডিস্ট্রিবিউশন মিন করছে। এভরি সিঙ্গল ডট ইউ সি এট দ্য মোমেন্ট, প্রত্যেকটাকে আমরা একটা ছোট ছোট পয়েন্ট চার্জ হিসেবে তুলনা করতে পারি। আপনাকে একটু ঘুরিয়ে দেখাই, এই পুরো জিনিসটা হচ্ছে শুধুমাত্র চার্জের বানানো, অন্য কোনো কিছু এখানে নাই। অ্যান্ড দ্য শেপ লুকস স্ফেরিক্যাল। এই জিনিসটাকে বলা হয় স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন। এটার রেডিয়াস আমি চেঞ্জ করতে পারবো না, এটার
কিউ নেট কিউ কতটুক পরিমাণ চার্জ ডিস্ট্রিবিউট করা হয়েছে সেটাও আমি চেঞ্জ করতে পারবো না, করলে সোর্সই চেঞ্জ হয়ে যাবে। ধরে নেই এখানে প্রত্যেকটা ডট আছে, এগুলো একটা একটা পজিটিভ চার্জ, তার মানে দিস ইজ এ পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড হবে আউটওয়ার্ড পয়েন্টিং, গিভেন বাই দিজ গ্রিন অ্যারোস, যেগুলো কিনা আউটওয়ার্ড পয়েন্টিং ইলেকট্রিক ফিল্ড লাইন্স রিপ্রেজেন্ট করছে। আমরা যদি এখন এই ডিস্ট্রিবিউশনের উপরে গসস ল অ্যাপ্লাই করতে চাই, আমাদের একটা সুইটেবল গসিয়ান সারফেস চুজ করতে হবে, যেটা আমরা পেয়েছি একটা স্ফিয়ার। সো এখানে ছোট আর রেডিয়াসের একটা স্ফিয়ার আমি চুজ করলাম, যেটা কিনা গসিয়ান স্ফিয়ার, এবং এই ছোট আর রেডিয়াসটা অ্যাডজাস্টেবল হবে, মানে আমি ইচ্ছা মতো এটার সাইজ ছোট বড় করানোর মাধ্যমে গসিয়ান স্ফিয়ারটার সাইজ ছোট বড় করতে পারবো। এটা সিমেট্রিক্যাল হলো কিভাবে? ইউ ক্যান সি, আমি যদি স্ফিয়ারগুলোর উপরে প্রতিটা পয়েন্টে লাল রঙের অ্যারো দিয়ে দেখাই যে এটার এরিয়া ভেক্টরগুলো কোন দিকে, they will always point perpendicularly outward, specifically radially outward. So similar to electric field vectors বা field lines, area vector গুলো সেম ডিরেকশনে পয়েন্ট করলে I get একটা simplified calculation of Gauss's law. এটাই হচ্ছে symmetry apply. So আমরা প্রথমে ইনসাইড দিস ডিস্ট্রিবিউশন মাপবো, যেখানে ছোট আর এর রেডিয়াস বড় আর এর চেয়ে ছোট হবে। তারপর আমরা ছোট আরটাকে বড় আর সমান করে একেবারে ডিস্ট্রিবিউশনের সারফেসে মাপবো। অ্যান্ড লাস্টলি আমাদের গসিয়ান সারফেসটাকে এত বড় করব যে পুরো ডিস্ট্রিবিউশনটা ভেতরে চলে যায়, তখন আমাদের ছোট আর এর রেডিয়াসটা বড় আর এর চেয়েও বড় হবে। ওকে, লেটস গো ব্যাক। সো দেখলেন খুবই ইন্টারেস্টিং একটা অ্যানিমেশন ছিল, অ্যান্ড এই জিনিসটা অবশ্যই পেজে দেখে আমার পক্ষে বোঝানো সম্ভব ছিল না, কারণ ভিজুয়ালি একটা কিউ দিলে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। সো দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা আপনাদেরকে অ্যানিমেশনে দেখালাম। অ্যান্ড এখন আমি যে কাজটা করছি, আপনাদের অ্যানিমেশনের প্রথম অংশটা ইনসাইডে মানে চার্জের ভেতরে বসে আমরা ইলেকট্রিক ফ্লাক্স মাপবো, অ্যান্ড লং স্টোরি শর্ট গসস ল অ্যাপ্লাই করবো, করে দেখবো চার্জের ভেতরে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আসে এবং এটার বিহেভিয়ার কেমন। অ্যান্ড জাস্ট লাইক ইন দি অ্যানিমেশন, যখন আমরা ভেতরে মাপতে চাই আমাদের একটা ভেতরে গসিয়ান সারফেস চুজ করতে হবে, যেটা কিনা স্ফেরিক্যাল, এবং ওইটার সেন্টার আমার পুরো ডিস্ট্রিবিউশনের সঙ্গে সেম সেন্টারে থাকতে হবে। এই ওয়ার্ডটাকে বলা হয় কনসেন্ট্রিক। কনসেন্ট্রিক অর্থ হচ্ছে কমন সেন্টার। দুইটা জিনিসের সেন্টার যখন একই জায়গায় ওভারল্যাপ করে তখন ওই দুইটা অবজেক্টকে বলা হয় কনসেন্ট্রিক। সো সেই আইডিয়াটা এখানে ইউজ করছি। যখন আমি একবার ইনসাইড চেক করব, আর ইনসাইড চেক করলে আমাদের অন এবং আউটের সব কিছু কাজ হয়ে যায়। সো লেটস স্টার্ট উইথ আমাদের টিপিক্যাল গসস লর ফার্স্ট স্টেপ, E dot dA equal to Q enclosed divided by epsilon naught. এটাই আমার ফার্স্ট লাইন। তারপর আমরা লাইন চার্জের ক্ষেত্রে যে অ্যাপ্রোচ আঁকাতাম এখনও সেম জিনিস করব। অ্যাপ্রোচটা কি ছিল? We have to choose a suitable Gaussian surface যেটা আমার ক্যালকুলেশন ইজি করবে। We've already done that. It's a sphere. Once we've done that, আমাদের স্টেপ জাম্প করতে পারি আমরা। এর মাঝখানে কস প্রোডাক্ট, এর মাঝখানে যে ডট প্রোডাক্টে কস থাকে সেটা 1 অথবা -1 হয়ে গায়েব হয়ে যাবে। E on this spherical surface, ছোট রেডিয়াসের স্ফেরিক্যাল সারফেসের উপর E কনস্ট্যান্ট হয়ে যাবে। সো এটা ইন্টিগ্রেশনের বাইরে, ভেতরে পড়ে থাকে dA। ডানে এখনো আছে Q enclosed ডিভাইড বাই এপসাইলন নট। একটু ওভারল্যাপ হচ্ছে অন্যগুলোর সাথে, সো একটু বামে নিয়ে আসি। ওকে, লেটস টেক ইনটু এই জায়গায়। ওকে, এখন বামে ই তো বাইরে, এ কে ইন্টিগ্রেট করলে আমি পাবো এই ছোট আর রেডিয়াসের যে স্ফেরিক্যাল গসিয়ান সারফেস নিয়েছিলাম তার সারফেস এরিয়া কত, এ, which would be given by 4 পাই ছোট আর রেডিয়াস স্কোয়ার। ওকে, এটা আমরা নেক্সট লাইনে বসাবো। হোয়াট অ্যাবাউট কিউ এনক্লোজড, এটা কত? এটার ক্ষেত্রে আমরা লাইন চার্জ এবং সারফেস চার্জের ক্ষেত্রে যে অ্যাপ্রোচটা করেছিলাম এখনও সেটা করব। রিমেম্বার, ইফ ইউ রিকল কারেক্টলি, মনে না পড়লে ক্লাস নাম্বার 5-এ আপনারা গিয়ে দেখতে পারেন। এই মুহূর্তে ভিডিওটা পজ করে ক্লাস নাম্বার 5-এর স্লাইডটা খুলবেন, সেখানে দেখবেন there was এরকম দুইটা জিনিস গ্রিক লেটারের। উপরেরটা নাম ছিল ল্যামডা, কল্ড লাইন চার্জ ডেন্সিটি, যেটা ওয়াজ ইকুয়াল টু কি পরিমাণ চার্জ দেওয়া হচ্ছে, কত লেংথে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, ইউনিট হচ্ছে কুলম্ব পার মিটার। দেন উই স একটা ডেন্সিটি কল্ড সারফেস চার্জ ডেন্সিটি, অ্যান্ড ইট ওয়াজ কত চার্জ দেওয়া হচ্ছে,
কত 2 ডাইমেনশনাল এরিয়াতে সেটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। ইউনিট ছিল কুলম পার মিটার স্কোয়ার। এখন আমাদের ডিস্ট্রিবিউশনটা 3D, দ্যাটস ওয়াই আমাদের নতুন আরেকটা ডেন্সিটি ইনভেন্ট করতে হবে। সেটা হবে, লজিক্যালি স্টেপ ফলো করুন, লাইন চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি, দিস উড বি ভলিউম চার্জ ডেন্সিটি, আর এটাকে রিপ্রেজেন্ট করা হবে গ্রিক লেটার রো দিয়ে। আইডিয়াটা সেম, কি পরিমাণ কিউ দেওয়া হচ্ছে, কত ভলিউমে সেটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে, রো। আর আমরা এই কোর্সে যতগুলো কেস দেখেছি কন্টিনিউয়াস চার্জে সবকিছুই ছিল ইউনিফর্মলি চার্জড। ইউনিফর্মলি চার্জের অর্থ হচ্ছে ডেন্সিটি সব দিক দিয়ে সমান। আপনি একটা বিশাল লম্বা লাইন চার্জ থেকে ছোট্ট একটা এল সাইজের টুকরো কেটে নিয়ে আসুন, যেখান থেকে কাটুন না কেন, ইউ উড গেট দ্য সেম অ্যামাউন্ট অফ চার্জ ইন দ্যাট সেকশন পিস। তার মানে ল্যামডা সমান সবার জায়গায়। সেম গোজ ফর এই প্লেট এরিয়া। যে কোনো একটা ইনফাইনাইটলি এক্সটেন্ডেড প্লেট থেকে ছোট অ্যামাউন্ট অফ একটা প্যাচ এরিয়া যদি কেটে আনেন, you would have the same amount of charge in that patched area, which means sigma value same. এক্ষেত্রেও সেম আইডিয়া, একটা এরকম 3 ডাইমেনশনাল ভলিউমের কোনো জায়গা থেকে ছোট একটা টুকরো ভলিউম যদি কেটে আনুন, ওখানেও সেম পরিমাণ কিউ পাবেন, which means রো সব জায়গায় সমান। এই আইডিয়াটা আমি এখন ইউজ করব কিউ এনক্লোজড বের করার জন্য। সো লেটস সি কিভাবে করছি আমি। এখানে আই হ্যাভ নাও 2 স্ফিয়ার শেপ। একটা ডিস্ট্রিবিউশনের স্ফিয়ার, যেটা অ্যানিমেশনে বলেছি চেঞ্জ হবে না। আরেকটা হচ্ছে ছোট আর স্ফিয়ার, গসিয়ান স্ফিয়ার, যেটা আমরা নিজের ইচ্ছা মতো এক্সপ্যান্ড আউট বা শ্রিঙ্ক করে ছোট বড় করতে পারি। ছোট আরটা অ্যাডজাস্টেবল, ছোট বড় করা যাবে। সো ছোট আর ইউজ করে আমি একটা ভলিউম পেতে পারি, বড় আর ইউজ করে আমি আরো একটা ভলিউম বের করতে পারি। সো আমি যদি মাপি যে কি পরিমাণ চার্জ বড় ভলিউমে দেওয়া আছে, আই উড গেট একটা রো। দেন আমি আবার মাপতে পারি কি পরিমাণ চার্জ ছোট ভলিউমে দেওয়া আছে, দেন আই উড গেট অ্যানাদার রো। বাট যেহেতু ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম, ছোট সারফেস দিয়ে মাপা রো, বড় সারফেস দিয়ে মাপা রো একই আসবে। আমি সেই আইডিয়াটা ইউজ করতে চাচ্ছি। আমি ছোট রোটাকে, যেটা কিনা আমি গসিয়ান স্ফিয়ার দিয়ে মাপবো, সেটাকে আমি ধরছি রো ইন, মানে হচ্ছে ভেতরের সারফেসটা। এটা শুড বি ইকুয়াল টু রো আউট, যেটা হচ্ছে বড় আর রেডিয়াসের ভলিউমটা। এবার আমি ভেঙে লিখছি বাইরেরটা হচ্ছে ফুল ডিস্ট্রিবিউশনের আর। সো সেই ক্ষেত্রে টোটাল কিউ হবে আমার ডিস্ট্রিবিউশনের যত কিউ আছে তত, which is কিউ ডিভাইড বাই ভলিউম 4π/3 বড় আর কিউব। এই হচ্ছে বাইরের আর ধরে যদি আমি ডেন্সিটিটা মাপি। ভেতরেরটা দিয়ে মাপলে কত হবে? ভেতরেরটা দিয়ে মাপলে আমি কি সেম কিউ পাবো? না। রিমেম্বার, ওয়ান্স ইউ আর ইনসাইড দ্য স্ফিয়ার, আপনি অবশ্যই কিন্তু ফুল চার্জ এনক্লোজ করতে পারছেন না। আপনি অল্প কিছু একটা অ্যামাউন্ট, যেটা এই ছোট আরওয়ালা রেডিয়াসের স্ফিয়ারে যেটা আটকা পড়ে, সেটাই আপনি পাবেন। সো দিস ইজ ইউর এই কিউ এনক্লোজড। সো রো ইনের ফ্র্যাকশনের উপর যেটা বসবে সেটা নট হোল কিউ বাট এই ফ্র্যাকশন অফ হোল কিউ, অ্যান্ড ওইটাকে আমরা নাম দিচ্ছি কিউ এনক্লোজড। নিচে বসবে ভলিউম, বাট ভলিউমটা হবে ছোটটার ভলিউম। ওকে, এবার দেখি কাটাকাটি কি যায়। 4π/3 4π/3 কাটা, অ্যান্ড কিউ এনক্লোজডের সঙ্গে এবার আমি একটা কিউর রিলেশন পেলাম, গিভেন বাই কিউ এনক্লোজড ইকুয়াল টু কিউ, এই আর কিউবটা ফ্র্যাকশনের উপরে যাবে, ছোট আর কিউব ডিভাইডেড বাই বড় আর কিউব। ব্যাস, এই হচ্ছে এনক্লোজড চার্জ। এটার অর্থ, যখন আপনার ছোট আর ইজ লেস দেন বড় আর, তখন আপনি টোটাল চার্জের এই ডান পাশের ফ্র্যাকশন অ্যামাউন্ট অফ চার্জ ছোট আর এর রেডিয়াসে আপনি ক্যারি করছেন, রাইট? আর এর ভ্যালু বাড়ান, আপনার গসিয়ান সারফেস মোর অ্যান্ড মোর এরিয়া কভার করবে, আপনার কিউ এনক্লোজডের মানও বাড়বে। এই কিউটা নিয়ে আমি এখন এই ফ্র্যাকশনের উপরে কিউতে বসিয়ে দেবো। সো লেটস সি কত আসে। আমার জায়গা কমে যাচ্ছে, আই হ্যাভ টু বি এ বিট ক্রিয়েটিভ উইথ দিস। আমি এটাকে একটু মুছে ফেলি, যেহেতু দরকার নাই। লেটস টেক দিস বক্স দেয়ার, এটার একটু রিসাইজ করে ওরিয়েন্টেশনটা ঠিক করে রাখি। ফাইন, এই কিউ এনক্লোজটা আমি ইউজ করবো এই ই এর ভেতরে। সো কিউ এনক্লোজ বসবে এই বক্সের জিনিসটা, টোটাল কিউ ডিস্ট্রিবিউশনের কিউ টাইমস ছোট গসিয়ান সারফেসের রেডিয়াসের কিউব, বড় ডিস্ট্রিবিউশনের রেডিয়াসের কিউব। এবার এর মান বসাই, এর মান আসবে কত? 4π। দেখুন, আমি যেটা দিয়ে মাপছি সেটা এরিয়া বসবে, তার মানে আমার গসিয়ান সারফেসের এ বসাতে হবে, নট হোল স্ফিয়ারের এ। সো এক্ষেত্রে ছোট আর স্কোয়ার্ড, আর ওই পাশে এখনো আছে
বড় কিউব, ছোট আর কিউব, বড় আর কিউব। এখন কি কি অফ ক্রস যায়? এক, এটা এটা ক্রস এখানে থেকে যায় আর, বিকজ কিউবের পাওয়ার কমে এক আর বাড়বে। অ্যান্ড দেন আর কিছু মিসিং, ইয়াপ আমি এখানে এপসাইলন নট দিতে ভুলে গেছি, এপসাইলন নট এখানেও ক্যারি ওভার করে। লাস্ট স্টেপে ইটাকে বামে রেখে বাকি সব কিছু ডানে রয়ে রাখেন, আপনার এক্সপ্রেশন আছে টোটাল কিউব ছোট আর 4 পাই এপসাইলন নট বড় আর কিউব। বাবা, এই হচ্ছে আমার চার্জের ভেতরে বসলে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি। জাস্ট লাইক প্রিভিয়াসলি প্রমিসড, গসস ল আপনার কাজ 1 2 3 4th লাইনে করে দিয়েছে, বাট এটা করা সম্ভব অ্যাজ লং এজ ইউ ফলো দ্য সিমেট্রি। ওকে, সো ইনসাইডে কি হলো, এরকম একটা এক্সপ্রেশন পাচ্ছি। সো লেটস ব্রেক দিস ডাউন। এটার অর্থটা কি? এই ডান পাশে আমি যেটা পাচ্ছি সেটা, ইন দিস কেস আমি ছোট কিউ এটা দিয়েছি হচ্ছে টোটাল বড় কিউ। আই গেস এটা আমার স্লাইড বানানোর সময় ঠিক করা উচিত ছিল, এটা বড় কিউ হবে। ওর আপনি ছোট কিউটাকে যদি ধরে নেন টোটাল চার্জ হিসেবে, দেন দ্যাটস ফাইন, একই কথা। অলরাইট, সো বাম পাশে ইউ হ্যাভ ই উইচ শুড বি এ ভেক্টর, ডান পাশে এই ব্র্যাকেটের অংশটা ইজ ই এর ম্যাগনিটিউড উইচ অলওয়েজ হ্যাজ টু বি পজিটিভ, অ্যান্ড দেন আর হ্যাট আমরা বলে দিই এই ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে পয়েন্ট করছে সেটা। ইফ ইউ ডিলিং উইথ পজিটিভলি চার্জড স্ফিয়ার, আর হ্যাটের ডিরেকশন হবে আউটওয়ার্ড। আউটওয়ার্ড। সো লেটস ব্রেক দিস ডাউন। ইনফরমেশনটা কি যে ব্র্যাকেটের ভেতরে আছে খেয়াল করুন তো, এখানে কোন কোন জিনিস আপনার হাতে অ্যাডজাস্টেবল প্যারামিটার আর কোনটা কনস্ট্যান্ট যেটা আপনার হাতে নাই। ক্যাপিটাল কিউ এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের কিউ, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, অ্যানিমেশনে বলেছি এটা চেঞ্জ করলে আপনার সোর্সই চেঞ্জ হয়ে যাবে। সো কিউ কনস্ট্যান্ট। 4 পাই এপসাইলন নট জাস্ট কুলন কনস্ট্যান্ট, নামেই আছে কনস্ট্যান্ট। ক্যাপিটাল আর ডিস্ট্রিবিউশনের রেডিয়াস, ওইটাও অ্যানিমেশনে বলেছি চেঞ্জ করা যাবে না বিকজ সোর্স চেঞ্জ হয়ে যাবে। সো বড় আরও কনস্ট্যান্ট। অনলি থিং যেটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন দ্যাট থিং ওয়াজ গসিয়ান সার্ফেসের ছোট আর রেডিয়াসটা। সেখানে কনস্ট্যান্ট, ছোট আরটা বাদে বাকি সব কিছু, সবগুলো কনস্ট্যান্টকে আমি একটা নতুন কনস্ট্যান্ট নাম দিলাম এম। এটা কি একটু পরে বুঝতে পারবেন। সো পুরো কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে এম, আর যে জিনিসটা আপনি নিজের হাতে অ্যাডজাস্ট করতে পারেন ছোট বড় আর, লেটস কল দ্যাট এক্স। এবং এই ডান পাশের উপর চেঞ্জ হয়ে এক্স এর ভ্যালু ছোট বড় করার মাধ্যমে আপনি ইটা চেঞ্জ পাবেন, আর এটাকে আমি নাম দিই ওয়াই। এটা কোনো পরিচিত ইকুয়েশন মনে হচ্ছে? ইয়েস, দিস ইজ এ স্ট্রেট লাইন ইকুয়েশন, which means inside a volume charge আপনার ডিস্টেন্স সেন্টার থেকে কি পরিমাণে ছোট বড় হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আপনার ইলেকট্রিক ফিল্ড লিনিয়ারলি ছোট বা বড় হবে। এখানে ইনভার্স স্কোয়ার ল বা এই ইনভার্স কিউব ল বা কোনো ইনভার্স ল আসেনি, বরং লিনিয়ার। হাউ মাচ লিনিয়ার? আপনি ছোট আর এর ভ্যালু একেবারে ছোট ধরেন, মানে একেবারে জিরো সেন্টারে। সো ছোট আর এর ভ্যালু জিরো, এক্স এর ভ্যালু জিরো, বাম পাশে ওয়াই বা ই কত আসবে? জিরো। আর ছোট হলে, আর জিরো হলে ইউ জিরো। এবার ছোট আর বড় করতে থাকুন, এটা বাড়ালে স্ট্রেট লাইনের রিলেশন যেহেতু ইও কি করবে? বাড়বে। সো ফর দ্য ফার্স্ট টাইম আমরা একটা কাউন্টার ইনটিউটিভ রুল দেখলাম যেখানে আর বাড়ালে ই বাড়ে। এতদিন পর্যন্ত দেখতাম আর বাড়ালে ই কমে, আর কমালে ই বাড়ে, বাট ভলিউম চার্জের ভেতরে ঢুকলে আর বাড়ালে ই বাড়ে। ঠিক আছে, এটা কেন বাড়ে? এই জিনিসটা আপনারা ফিজিক্স 1-এ গ্র্যাভিটেশনাল ফোর্সের ভাষায় দেখে আসার কথা। আই এম নট শিওর আপনারা দেখে এসেছেন কিনা, আমি একটু রিমাইন্ড দিচ্ছি কি জিনিস। সো লেটস সে এই হচ্ছে আমাদের পৃথিবী, রাইট? অ্যান্ড পৃথিবী আপনাকে যেই ফোর্স দিয়ে টানে ওটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স বা আমাদের ওয়েট, ওজন। অ্যান্ড এটা আপনারা ফিজিক্স 1-এ দেখে এসেছেন। পৃথিবীর সার্ফেস থেকে আপনি যত উপরে উঠবেন, মানে আপনার হাইট যত বাড়াবেন, পৃথিবীর আপনার উপর পুল বা গ্র্যাভিটেশনাল ফোর্স এফজি কমতে থাকবে, কারণ আপনি পৃথিবীর সেন্টার থেকে দূরে চলে যাচ্ছেন, আর বাড়াচ্ছেন, এফ কমে যাবে, রাইট? ইনভার্স স্কয়ার ল, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। সেটা ঠিক আছে, এটুক তো মেক সেন্স, এটা সবাই মানবে। ইউজিং দিস লজিক আমি দেখতে পাচ্ছি আর কমালে এফ এর মান বাড়ে। সো আর হচ্ছে মাপা হয় আর্থের সেন্টার থেকে। সো আমি যদি আর্থের ক্রাস্ট ভেঙে, সারফেস ভেঙে ভেতরে ঢুকতে থাকি, অবশ্যই আমার সেন্টার থেকে ডিস্টেন্স কমছে, আর এর মান কমছে। সো লজিক্যালি আমার এফ এর মানও বেড়ে যাওয়া উচিত। অ্যান্ড বাড়তে বাড়তে এটা যতক্ষণ আমি সেন্টারে চলে যাব ইনফাইনাইট অ্যামাউন্ট অফ স্ট্রং হয়ে যাওয়া উচিত, বাট বাস্তবে এটা হয় না। বাস্তবে হয় কি, আপনি সারফেস পর্যন্ত আসুন, আর কমাতে কমাতে এফ ঠিকই বাড়বে।
ওয়ান্স আপনি সারফেসের ভেতরে ঢোকা শুরু করবেন, এবার আর কমলেও এফ কমে যাবে। কেন হচ্ছে? লোক, গ্র্যাভিটেশনাল ফোর্সে টোটাল ডিপেন্ডেন্সি কি ছিল? এক, ডিস্টেন্সের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল, আরেকটা ছিল ম্যাসের প্রপোর্শনাল, রাইট? ম্যাস কমলে ফোর্স কমবে, ম্যাস বাড়লে ফোর্স বাড়বে। আপনি যখন আর্থের ভেতরে লেটস সে এতটুকু রাস্তা চলে আসছেন, ঠিক আছে, তার মানে আপনি সারফেস থেকে রাস্তা ক্রস করে এখন এখানে, সো ইট মিনস আপনি যখন এখন ভেতরে আসছেন, এই অরেঞ্জ কালারের শেড করা পৃথিবীর অংশটা আপনাকে সেন্টারে ফোর্স দেওয়ার জন্য কাজে দিচ্ছে না। আপনি কি করেছেন? এই কিছু অ্যামাউন্ট অফ ম্যাস কমিয়ে দিয়েছেন, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার গ্র্যাভিটেশনাল ফোর্স নাও কমে যাবে। আরও ভেতরে যান, এই কমলা কালার রিজিয়নটা আরও বড় হতে থাকবে। ইট মিনস লেস অ্যামাউন্ট অফ আর্থ উইল অ্যাট্রাক্ট ইউ, আপনার ফোর্সও কমে যাবে। সেম লজিক এখানে ইউজ হচ্ছে। আপনি যদি ভেতরে ঢুকে বসে থাকেন, আপনি লেস অ্যামাউন্ট অফ চার্জ এনক্লোজ করছেন আপনার গসিয়ান স্ফিয়ার দিয়ে। লেস অ্যামাউন্ট অফ চার্জ, লেস অ্যামাউন্ট অফ ফিল্ড স্ট্রেংথ। আপনি যত রেডিয়াসটা বাড়াবেন, আপনি মোর অ্যান্ড মোর চার্জ এনক্লোজ করছেন, মোর চার্জ, মোর স্ট্রেংথ, ইন্টেন্সিটি। সেম লজিক। সো আমরা পেলাম এখন এর মান আর এর মান বাড়ানোর সাথে সাথে বাড়ছে, এবং এটা লিনিয়ারলি বাড়ছে। কতক্ষণ বাড়বে? এটা কি আজীবন বাড়বে? না, এটার একটা লিমিট আছে। এটা বাড়ার থেমে যাবে যখন আপনার ছোট আর বড় আরের সমান। যেই মুহূর্তে আপনি ছোট আর বড় আর হয়ে যাবে, তখন আমাদের ফিল্ডের ক্যালকুলেশন ইনসাইড থেকে অন দ্য সারফেস চলে আসবে। রিমেম্বার, আমি তিনটা কেস দেখাবো বলেছিলাম, ইনসাইড, অন সারফেস এবং আউটসাইড। সো ইনসাইড হয়ে গেলে আমরা অন সারফেসে ডিরেক্টলি জাম্প করতে পারি বাই সেটিং ছোট আর ইকুয়াল টু বড় আর ইন দিস ইকুয়েশন। সেটা দেখতে কেমন? এটা এখানে গসিয়ান সারফেসটা কই? আমি অ্যানিমেশনে একটু ফেরত যে একটা স্ন্যাপশট দেখাই। এখানে এবার দেখুন ডিস্ট্রিবিউশনের সঙ্গে আপনার গসিয়ান সারফেস একই রেডিয়াসে আছে, ছোট আর বড় আর সমান। এবার দেখি ই এর মান কত। ইনসাইড হলে ই এর ম্যাগনিটিউড ছিল গিভেন বাই দিস এক্সপ্রেশন। এখানে ছোট আরকে যদি বড় আরে সমান করে দিন, এখানে বসবে বড় আর, ওই বড় আর একটা ক্যান্সেল হয়ে স্কোয়ার ফেরত দিবে। ইউ উড গেট টোটাল চার্জ ডিভাইড বাই 4πε0 ক্যাপিটাল আর স্কোয়ার। একটু খেয়াল করুন তো, ডান পাশটা ডাজ ইট লুক ফ্যামিলিয়ার? ইয়েস, এটা কুলম্বস ল। কুলম্বস ল অ্যাট সাম ডিস্টেন্স আর ফ্রম সেন্টার, রাইট? সো দেখতে পাচ্ছেন কি, গসস লর একটা স্পেশাল কেস হচ্ছে কুলম্বস ল আপনাকে ফেরত দিচ্ছে। কুলম্বস ল মেইন বড় ক্যারেক্টার না, মেইন ক্যারেক্টার হচ্ছে গসস ল, এটা একটা সাপোর্টিং ক্যারেক্টার। ওকে, ডান, আমার অন দ্য সারফেসের ক্যালকুলেশন ডান। এবার আমি চলে যাব আউটসাইড অফ দ্য সারফেস। সো ইউ হ্যাভ একটা ইন্টেন্সিটি যার এর একটা অবশ্যই ভেক্টর ম্যাগনিটিউড থাকতে হবে, যে ম্যাগনিটিউডটা শুড হ্যাভ এ ডিরেকশন। সো অন সারফেস সেটা আমরা দিয়ে দিই সেন্টার থেকে আউটওয়ার্ড ডিরেকশন। লাইক আই সেড, ইফ ইউ আর ডিলিং উইথ পজিটিভ চার্জ, ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ হবে আউটওয়ার্ড। সো এখানে আর ক্ষেত্রটা হচ্ছে আমি গসিয়ান সারফেসে বসে কোন দিকে তাকাচ্ছি সেই ডিরেকশনটা। সো লেটস গেট ইনটু আউটসাইড দ্য সারফেস। আউটসাইড দ্য সারফেস হলে নাও আপনার ডিস্ট্রিবিউশন ভেতরে, বাট আপনি বসে আছেন বাইরে। ইন দিস কেস ছোট আর ইজ নাও গ্রেটার দেন বড় আর। এখন আপনি ক্যালকুলেশনটা কিভাবে করবেন? ওয়েল, আমরা ফেরত যাই আমাদের আগের কেসে গসস লর স্টেজে, মোর স্পেসিফিকলি এই ডেরিভেশনের স্টেজে। সেখানে আমার কিউ এনক্লোজড আমরা এটা বসিয়েছিলাম যখন আমরা ইনসাইড ছিলাম, রাইট? কারণ ভেতরে বসে আপনার টোটাল চার্জ এনক্লোজ করা আপনার পক্ষে সম্ভব না। বাট ওয়ান্স ইউর আউটসাইড, আপনি পুরোটাই ইনক্লোজ করে ফেলেছেন। সো কিউ এনক্লোজড ইজ নাও ইকুয়াল টু টোটাল কিউ, রাইট? সো আমি এই গসস লর ডেরিভেশনটা আরেকবার ফেরত আনছি, অ্যান্ড স্পেসিফিকলি যেখানে আমাদের স্টেপ ইজি হয়ে গেছিল সেই লোকেশনে, উইচ ওয়াজ ই বাইরে, ডি এ ভেতরে, এবং ডানে আছে কিউ এনক্লোজ ডিভাইড বাই এপসাইলন নট। আর মাত্র পেলাম সারফেসের বাইরে কিউ এনক্লোজ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু টোটাল কিউ, সো দিস শুড বি টোটাল কিউ এপসাইলন নট, এবং ই সঙ্গে গুণ হবে টোটাল এবার ছোট আর রেডিয়াসের সারফেস এরিয়া কত, উইচ শুড বি 4π ছোট আর স্কোয়ার। ই গুণ 4π ছোট আর স্কোয়ার, ডানে কিউ এপসাইলন নট। সব কিছুকে ডানে নিয়ে আসি এক্সেপ্ট ই। এর এক্সপ্রেশন আপনি পাবেন টোটাল কিউ 4π এপসাইলন নট
ছোট আর স্কোয়ার। এটা কি কুলম্বস ল না? ইয়াপ, এটাই হচ্ছে কুলম্বস ল। ওয়ান্স अगेन আপনি সারফেসের বাইরে গেলে কুলম্বস লটা ফেরত পাচ্ছেন উইথ ছোট আর। সেখানে কি হলো, বড় আর কই? বড় আরটা এখন আর ইকুয়েশনে থাকছে না। ওয়ান্স আপনি অন সারফেসের বাইরে চলে যাবেন, পুরো ভলিউম ডিস্ট্রিবিউশনটা উইল স্টার্ট টু বিহেভ অ্যাজ এ পয়েন্ট চার্জ। দেন আপনি আবার আপনার রেগুলার ইনভার্স স্কোয়ার ল ফেরত পাবেন। তো দেখুন, গসেস লতে আপনি চার্জের ভেতরে কি হচ্ছে সেটা বলতে পারেন, বাট কুলম্বস ল শুরুই করে এখানে। সে জানেই একটা চার্জ আছে, চার্জের বাইর বলতে কিছু আছে, ভেতর বলতে কিছু আছে, অন সারফেস বলতে কিছু আছে। কুলম্বস ল সেটা বলতে পারে না। সো আমি আবার বলছি, গসেস ল ইজ মাচ মাচ সুপিরিয়র দ্যান কুলম্বস ল। সো এখান থেকে আমি সব ইনফরমেশনগুলো এক জায়গায় লিস্ট করছি। ইনসাইড, অন সারফেস এবং আউটসাইডে আসতে হলে আমাদের সব ইনফরমেশনগুলো আমি একটা গ্রাফে প্লট করে দেখাবো। সো আমি লাস্ট ইকুয়েশনটা লিখলাম হুইচ ইজ কুলম্বস ল। এটা এখানে যা লিখলাম সেটা আমি আবার রিপিট করছিলাম। লেটস ড্র দ্য গ্রাফ। গ্রাফ যেটা আঁকবো সেটা হবে আমাদের ই ভার্সেস আর গ্রাফ, যেখানে আমি আর চেঞ্জ করবো এবং সাথে সাথে ই কিরকম চেঞ্জ হয় সেটা মাপবো। ওকে, নাও লেটস সি স্ফেরিক্যাল চার্জের জন্য সবকিছু একসঙ্গে মার্চ করলে বিহেভিয়ারটা কেমন আসে। আমি ওয়াই অ্যাক্সিসে রাখলাম ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি, এক্স অ্যাক্সিসে রাখলাম আর এর মান, যে আরটা বোঝাবে আপনার চার্জের ডিস্ট্রিবিউশনের সেন্টার থেকে শুরু করে আউটওয়ার্ড বাইরে যদি আসতে থাকি সেটা। বাইরে আসলে আর এর মান বাড়বে, ভেতরে গেলে আর এর মান কমবে। ফার্স্ট ফোকাস অন ইনসাইড। ইনসাইড হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশনের ভেতরে কোথাও, রাইট? আর ভেতরে পেয়েছিলাম আমরা এই জিনিসটা উইথ সেট। ভেতরে, চার্জের ভেতরে যতক্ষণ পর্যন্ত না আপনি সারফেস হিট করছেন ততক্ষণ পর্যন্ত একটা ইলেকট্রিক ফিল্ড লিনিয়ারলি বাড়তে থাকবে। লিনিয়ারলি বাড়ছে দেখুন, গিভেন বাই দি স্ট্রেট লাইন। আর এর মান একেবারে জিরো, ই এর মান কমপ্লিটলি জিরো। আর এর মান বাড়াতে থাকেন, ই এর মান ধীরে ধীরে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এটা ম্যাক্সিমাম হিট করবে যখন আপনি ছোট আর বড় আর ম্যাচ করবেন। তখন আপনি কুলম্বস লটা ফেরত পাবেন ফর ক্যাপিটাল আর রেডিয়াস। ওয়ান্স এর বাইরে চলে যাবেন, সারফেসের বাইরে, ইউ হ্যাভ জাস্ট অ্যানাদার পয়েন্ট চার্জ। আর পয়েন্ট চার্জ ইনভার্স স্কোয়ার ল ফলো করে ড্রপ করে সেম ড্রপটা আপনি ফেরত পেয়েছেন, রাইট? সো আর গ্রেটার দেন আর হলে ভলিউম চার্জটা উইল স্টার্ট টু বিহেভ অ্যাজ পয়েন্ট চার্জ। দেখুন, এখানে আমি একটা ব্লু কালারের ড্যাশ লাইন দিয়ে এইরকম একটা এক্সটেন্ডেড লাইন দিয়েছি, যেটা সলিড লাইন দেই নাই। এটা কেন দেওয়া হয়েছে? এটা জাস্ট টু এক্সপ্লেইন ইউ। যদি আমি কুলম্বস লকে কাজটা করতে বলতাম, সে এটাই পাইতো এবং পেয়ে সেটা ব্যাক ট্রেস করতে করতে আর ছোট করতে করতে ই বাড়াতে থাকতো, রাইট? কুলম্বস লকে বলে। বাট বাস্তবে সেটা হয় না। বাস্তবে একটা লিমিট পর রেডিয়াসের ভেতরে ঢুকলে ই আর বাড়ে না, বরং ই লিনিয়ারলি কমতে থাকে। এই নিচের পার্ট যেটা যে হয় নেচারে, এই জিনিসটা আমরা জানতে পারলাম গসেস ল অ্যাপ্লাই করার কারণে। এটা আমরা জানতে পারতাম না যদি আমরা কুলম্বস লতে ফিক্সেটেড থাকতাম। ঠিক আছে? এই গ্রাফটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আপনাদের বেশ অনেকগুলো ইনফরমেশন ক্যারি করে। খেয়াল রাখবেন, প্রত্যেকটা আমি কালার কোড করে দিয়েছি। সবুজটা হচ্ছে ইনসাইডে কি হয়, অরেঞ্জটা হচ্ছে অন সারফেস কি হয়, আর রেডটা হচ্ছে আউটসাইড দ্য সারফেস কি হয়। এবং এই ব্লু ড্যাশ লাইনটা হচ্ছে যদি কুলম্বস লকে হাতে দিতাম কাজ তখন কি হতো। আর কুলম্বস ল আফটার সাম রেঞ্জ সে কাজ করতে পারে না। ইফ ইউ গো ব্যাক টু ক্লাস 1 এর স্লাইড, আমাদের কোর্সের প্রথম স্লাইডটা, নট জিরো, 1 নম্বর ক্লাসের স্লাইডটাতে কুলম্বস ল ইন্ট্রোডিউস করার পর আমি একটা লিস্ট দিয়েছিলাম যে কখন কখন কুলম্বস ল অ্যাপ্লাই হয় না, কিছু রেস্ট্রিকশনস অন কুলম্বস ল। সেখানে এই জিনিসটা মেনশন করা ছিল। 3 ডাইমেনশনাল চার্জ বা কন্টিনিউয়াস চার্জের ক্ষেত্রে কুলম্বস ল ঝামেলা পড়ে যায়, বাট গসেস ল ঝামেলায় পড়ে না। গসেস ল খুবই ভার্সেটাইল, এটা কন্টিনিউয়াস ডিসক্রিট যে কোনো কেসে কাজ করতে পারে। ওকে, আমাদের কাজ শেষ, স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশনের কাজ শেষ। এখন আমি সবকিছু একসঙ্গে লিস্ট করলাম গত 2টা ক্লাসে আপনাদের গসেস ল টোটাল অ্যাপ্লিকেশন কি কি ছিল। ফার্স্ট ওয়ান ওয়াজ লাইন চার্জ, ওইটার নাম ছিল সিলিন্ড্রিক্যাল সিমেট্রির অ্যাপ্লিকেশন। সেকেন্ড ওয়ান ওয়াজ সারফেস চার্জ বা প্লেন চার্জ, ওটা হচ্ছে প্লেনার সিমেট্রির অ্যাপ্লিকেশন। থার্ড চার্জটা হচ্ছে পয়েন্ট চার্জ, এটা আমরা টেকনিক্যালি ফ্লাক্স যেই ক্লাসে করেছিলাম এবং গসেস ল ইন্ট্রোডিউস করা হয়েছিল সেই ক্লাসে দেখেছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ কুলম্বস ল। আর আজকে লাস্ট দেখলাম এক্সটেন্ডেড কেসে ভলিউম চার্জের জন্য ইনসাইড, আউটসাইড এবং অন সারফেসে কি কি বিহেভিয়ার আসে। ওকে, লেটস গেট ইনটু ক্যালকুলেশন। অলরাইট, সো ক্যালকুলেশনের সময় আমি শুরু করার আগে একটা কথা বলে যাই যে আমরা যে ভলিউম সোর্সটা দেখেছি এটার কয়েকটা ভার্সন আপনারা প্রবলেমে দেখতে পাবেন। ভার্সনগুলো কি কি নামে ডাকা হয় সেটা আমি 1 বাই 1 একটু এক্সপ্লেন করে আসি, তারপর আমাদের প্রবলেমটাতে ঢুকতে ইজি হবে। ফার্স্ট টাইপের, আচ্ছা অন্য কালার দিই, গাঢ় কিছু দিই।
কই let's pick this one. ফার্স্ট ফরমেশন হবে, প্রথম আপনারা যেটা দেখেছেন বা অ্যানিমেশনে দেখেছেন বা ডেরিভেশনের সময় যেটা দেখেছেন সেটা একটা স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন। এটা কি? এটা হচ্ছে এখানে কোনো ধরনের সলিড মেটাল বল টাইপের কিছু ইনভলভ নাই, বরং ইউ হ্যাভ এই স্ফিয়ার শেপড কালেকশন অফ চার্জেস। তার মানে আপনি চার্জ দিয়ে একটা বল বানিয়েছেন। ছোটবেলায় আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, আমি করতাম যখন কনস্ট্রাকশন চলতো বিল্ডিং এর, হ্যাঁ, যখন এই কনস্ট্রাকশন ওয়ার্কাররা সিমেন্ট মিক্স করতো, কাছে গিয়ে আমি তাকিয়ে থাকতাম। দেয়ার ওয়াজ সামথিং এনচ্যান্টিং অ্যাবাউট সিইং সামওয়ান এলস মিক্স সিমেন্টস। সো কি করতাম, আমি গিয়ে জাস্ট হাত চাইতাম যে আমাকে কিছু সিমেন্ট দেন, আমি সিমেন্টটা নিয়ে একটা বল বানাতাম, রাইট? ওরকম একটা আইডিয়া। সো সিমেন্ট দিয়ে যেমন বল বানাচ্ছি যেখানে ভেতরে আছে শুধু সিমেন্ট, ইন দিস কেস আই উড মেক এ স্ফিয়ার আউট অফ অনলি চার্জ, অন্য কোনো কিছু এখানে ইনক্লুডেড না, রাইট? এটা হচ্ছে আপনারা অ্যানিমেশনে যেটা দেখেছেন এক্স্যাক্টলি সেটা, অনলি এই কালেকশন অফ ছোট ছোট পয়েন্ট চার্জেস, যেটা পুরো শেপটা উইল নাও লুক লাইক একটা স্ফিয়ার। প্লাস হলে শুধু প্লাস চার্জ, মাইনাস হলে শুধু মাইনাস চার্জ। সেকেন্ড টাইপের কেস দেখবেন যেটা হবে spherically charged sphere, রাইট? এখন এটা টেকনিক্যালি এটার সমান একই কথা, বাট অনলি এবার এখানে একটা মেটাল জিনিসপত্র বলের মতো ইনক্লুডেড থাকতে পারে। তবে শর্ত হচ্ছে মেটালটা কন্ডাক্টিং কোনো মেটাল হতে পারবে না, কন্ডাক্টর হতে পারবে না, ঠিক আছে? স্ফিয়ার অর্থ হচ্ছে একটা মেটাল জিনিস যেটার সেন্টার থেকে রেডিয়াস পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আপনি চার্জ দেখতে পাবেন, যত বাইরে যাবেন চার্জের মান বাড়তে থাকবে। ওয়ান্স আপনার রেডিয়াস ক্রস হয়ে গেল, নো মোর চার্জ। দিস ইজ সেকেন্ড টাইপের কেস। থার্ড টাইপের কেসটা হবে spherically charged কন্ডাক্টর। কন্ডাক্টর মানে হচ্ছে এবার সেম একটা মেটালের মতো নিয়েছেন, বাট এবার পুরা জায়গা জুড়ে আপনি চার্জটা পাবেন না। সো কন্ডাক্টরের জন্য একটা ইন্টারেস্টিং জিনিস হয়, কন্ডাক্টর মানে হচ্ছে এনিথিং দ্যাট অ্যালাউস ফ্লো অফ চার্জ পার্টিকলস, এনিথিং দ্যাট অ্যালাউস ইলেকট্রিসিটি। আমরা সার্কিট চ্যাপ্টারে গেলে দেখতে পাবো। অ্যান্ড কন্ডাক্টর বাই ডিফল্ট, যদিও সে চার্জ মুভ করতে প্রেফার করায় বা চার্জ মুভ করতে হেল্প করায়, বাই ডিফল্ট কিন্তু সবাই নিউট্রাল থাকে, রাইট? আপনি জাস্ট একটা কারেন্টের তার পিক করেন উইদাউট এনি কানেকশন, উইদাউট এনি সার্কিট অ্যাক্টিভেশন, এটা অলওয়েজ নিউট্রালি থাকবে, আপনি কোনো শক খাবেন না, সেফলি আপনি নাড়াচাড়া করতে পারেন। সেই জিনিসটা কেন হয়? ভেতরে না কন্ডাক্টরে চার্জ মুভ করা উচিত? হ্যাঁ, চার্জ মুভ করে, বাট ওভারঅল এই জিনিসটা নিউট্রাল থাকে, কারণ ভেতরে কোনো চার্জের ইমব্যালেন্স থাকে না। নেট চার্জ জিরো, অ্যান্ড ভেতরে চার্জগুলো নিজেদেরকে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে নেয়, যাতে ভেতরে কোনো ধরনের রানওয়ে ফ্রি চার্জ না থাকে, যেটার কারণে একটা কারেন্ট জেনারেট হবে। সো এইরকম একটা কন্ডাক্টরের উপরে আমি যদি আরও কিছু চার্জ অ্যাড করতে থাকি, যেগুলোকে বলা হয় এক্সেস চার্জ, মানে হচ্ছে ঘটনাটা আই হ্যাভ এ কন্ডাক্টর যেটা কিনা নিউট্রাল, তার মধ্যে আমি আরও জোর করে 10 ন্যানোকুলম চার্জ অ্যাড করতে চাচ্ছি ভেতরে। আমি যদি একটা ইঞ্জেকশন দিয়ে চার্জ ইনজেক্ট করে দেই এই চার্জ কন্ডাক্টরের ভেতরে, হবে কি, চার্জগুলো কন্ডাক্টরের ভেতরে থাকতে পারবে না, বিকজ ওয়ান্স এগেন চার্জ কন্ডাক্টর অলওয়েজ চেষ্টা করে নিউট্রাল থাকতে, এবং ভেতরে কোনো রানওয়ে চার্জ ওরা ইমব্যালেন্স রাখবে না। এই এক্সেস চার্জ আমি যাই দিয়েছি সব কিছু চলে আসবে সারফেসে, কোনো কিছু রেডিয়াসের ভেতরে থাকবে না, সমস্ত চার্জ আর রেডিয়াস একটা দূরত্বে থাকবে সেন্টার থেকে। সো ইউ মাইট বি আস্কিং, ভেতরে কি তাইলে? ভেতরে কিছুই নাই, ভেতরে ফাঁপা। মানে এই যদি হয় আমার স্ফিয়ারটা, যার সেন্টার হচ্ছে এখানে, যার রেডিয়াস হচ্ছে এটা, আর আমি এক্সেস চার্জ যদি অ্যাড করি, এই ভেতরের পুরো অংশটাতে কোনো নেট চার্জ আপনি পাবেন না, আপনার সমস্ত অ্যাডিশনাল চার্জগুলো সারফেসে চলে যাবে। সো এটার জন্য আপনাদেরকে একটা ছোট অ্যানিমেশন দেখাই, যেটা এই ওয়েবসাইটে পাবেন, এটা আমি লিঙ্ক করে দিয়ে দেবো আপনাদেরকে স্ল্যাকে। সো এটা দিয়ে আমি দেখাতে চাচ্ছি যে বাই ডিফল্ট যে কোনো কন্ডাক্টর অলওয়েজ নিউট্রাল থাকার চেষ্টা করবে, এবং অ্যাডিশনাল কোনো চার্জ অ্যাড করলে, এক্সেস চার্জ অ্যাড করলে ওরা সবসময় সেটাকে পুশ করে সারফেসে ধাক্কা দিয়ে বের করে দেবে, যাতে ভেতরে আবার নিউট্রালিটি ফেরত আসে। সেখানে ইউ হ্যাভ একটা স্কোয়ার, ইউ কুড টেক ডিফারেন্ট শেপ, বার, রেক্ট্যাঙ্গুলার বার অথবা সার্কেল,
অথবা ট্রায়াঙ্গেল। সেমি স্কোয়ার দিয়ে আবার ফেরত শুরু করি। এখানে ব্লু জিনিসগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রনস, এবং দেখুন এটা সবসময় নড়ছে, নড়ে নড়ে এমন একটা স্টেবিলাইজড পজিশনে চলে যাবে যেখানে কিনা কোনো ধরনের নেট চার্জ ইমব্যালেন্স থাকছে না। আমি এখানে একটা ক্রস টু বাটন দেখতে পাচ্ছি, একটা ডিভাইডেড বাই টু বাটন দেখতে পাচ্ছি। চাপ দিয়ে দেখি কি হয়। ক্রস টুটা চাপ দিলে প্রিভিয়াস কেসের চেয়ে এখন চার্জ ডাবল হয়ে গেল। আরেকবার চাপ দেন, আরও ডাবল হবে। চাপ দিতে থাকেন, ডাবল হতে থাকবে। হাফ দিলে সেটা কমতে থাকবে। সো খেয়াল করুন চাপ ডাবল করলে কি হয়। ইমিডিয়েটলি ডাবল করলে এক্সেস চার্জ বেড়ে গেছে, বাট সাথে সাথেই অল্প কিছুক্ষণ ওদেরকে সময় দিন, ওরা নিজেরা নিজেদের রাস্তা অ্যাডজাস্ট করে নিয়ে আবার নিউট্রালে ফেরত আসার চেষ্টা করবে। যতক্ষণ পর্যন্ত না নিউট্রালে যাবে এরা এই ছোটোখাটো মাইনর অ্যাডজাস্টমেন্ট করতে থাকবে। ঠিক আছে, হুট করে যদি আপনি হাফও করে ফেলেন, মানে এক্সেস চার্জ নিয়েও যান, সেখানে ওরা নিউট্রাল হয়ে যাওয়ার চেষ্টা করবে। অন্যান্য শেপের ক্ষেত্রেও সেম। লেটস টেক সার্কেল বা আমাদের স্ফিয়ারের ক্ষেত্রে যেটা কম্পারেবল। হুট করে যদি বাড়িয়ে দেন, এক্সেস চার্জগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে ইকুয়ালি এটা সার্ফেসে পৌঁছে যাবে। দিস ইজ হোয়াট আই মিন বাই কন্ডাক্টিভ কোনো সার্ফেসের ভেতরে কোনো ধরনের নেট চার্জ থাকতে পারে না। আর নেট চার্জ থাকতে না পারার অর্থ হচ্ছে এনক্লোজড কোনো চার্জ নাই। এনক্লোজড কোনো চার্জ নাই অর্থ হচ্ছে এর ভেতরে শেপে অ্যাটলিস্ট রেডিয়াসের ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড পাবেন না। যেহেতু গসস ল বলে উইথ নো এনক্লোজড চার্জ ইউ গেট নো ইলেকট্রিক ফিল্ড, ইউ গেট নো ইলেকট্রিক ফ্লাক্স। সেটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আপনারা নাড়াচাড়া করে দেখতে পারেন, অন্য শেপের জন্য দেখতে পারেন, প্রত্যেকের জন্য কীরকম নিউট্রালিটি মিন করে আপনারা নাড়াচাড়া করে দেখতে পারেন। সেই হচ্ছে আমাদের 3 নম্বর কেস, যেটা পসিবলি আমরা দেখতে পারি। অ্যান্ড এটাই কাইন্ড অফ আমাদের ফোর্থ অ্যান্ড লাস্ট টাইপের শেপ, যেটার নাম হবে স্ফেরিক্যালি চার্জড শেল। শেল মানে হচ্ছে খোসা, কোনো কিছুর প্যাকেট। সো যখন আমি স্ফেরিক্যালি চার্জড শেল বলবো, ইট উড মিন এই জিনিসটা শুধুমাত্র বাইরের অংশে চার্জ আছে, ভেতরটা কমপ্লিটলি ফাঁপা, হলো, জাস্ট লাইক এ কন্ডাক্টর। ঠিক আছে, সো শেল তার মানে কি সবসময় কন্ডাক্টর হতে হবে? নট নেসেসারিলি। আপনি ডিফারেন্ট টাইপের শেল পেতে পারেন, যেটা আমরা প্রথম এক্সাম্পল প্রবলেমে দেখব। এরকম একটা বল রাখলাম এবং এর বাইরে আরো একটা বল আছে এরকম। বাই দ্য ওয়ে, এটা দুইজনই স্ফিয়ার বোঝাবে, আমি 2D-তে সার্কেল হিসেবে দেখাচ্ছি। আপনাকে বলা হলো এই চার্জ, এই যে শেপ আছে এটার শুধুমাত্র এই মাঝখানের শেড করার জোনে আপনি চার্জ রাখতে পারবেন, এদিকেও না ভেতরেও না। এটাও একটা শেলের এক্সাম্পল, রাইট? শেল মানে হচ্ছে এই ভেতরের অংশে ইউ উড গেট নো চার্জ, ইউ উড গেট নো ই। মাঝখানে আপনি চার্জ রাখছেন, সো মাঝখানে আপনি ইটা পাবেন। যদি কোনো কারণে এই শেলটা কন্ডাক্টিভ হয়, তখন হবে কি, আপনি এই মাঝখানের অংশটাতেও ই পাবেন না, বিকজ রিমেম্বার কন্ডাক্টর কোনো রানওয়ে চার্জ জমা হতে দেয় না, সবগুলো চার্জ চলে যাবে কোথায়? বাইরে। আপনি বাইরে দাঁড়িয়ে ইলেকট্রিক ফিল্ডের রিডিং পাবেন, ভেতরে আসলে কিছুই পাবেন না। সেরকম 4টা নাম থাকতে পারে। সবার বিহেভিয়ার উইল বি এক্সপ্লেইন বাই আমরা মাত্র যেটা শিখলাম সেটা, বাট নামগুলো খেয়াল রাখবেন যাতে বুঝতে পারেন পরে পরে। এবার যাই ক্যালকুলেশনে। ফাইনালি প্রথম শেপটা হচ্ছে আমাদের এই কেসটা, রাইট? যেটার মাঝখানে শুধুমাত্র চার্জ রাখা আছে, গিভেন বাই এই শেডেড কালারটা যেখানে শুধু পজিটিভ চার্জ রাখা আছে। সো খেয়াল করি প্রশ্নে কি বলেছে। You have a spherical shell, see shell ওয়ার্ডটা মেনশন করো, with uniform volume charge density rho, rho given হচ্ছে কোথায়? এই ছোট অংশতে চার্জ রাখার জন্য আপনাকে ডেন্সিটি দেওয়া আছে রো, এবং শেলের ইনার রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার। সেন্টার থেকে এই এতটুক গ্যাপে আসতে আপনার ক্রস করতে হবে 10 সেন্টিমিটার, এবং শেলের আউটার রেডিয়াস হচ্ছে 2 times a, which should be 20 সেন্টিমিটার। ভেতরটা 10 সেন্টিমিটার, বাইরেরটা 20 সেন্টিমিটার। সো চার্জ কোথায় আছে? এই 10 থেকে 20 মাঝখানে যে ব্যান্ড আছে, এই ব্যান্ডের অংশে, শেল অংশে চার্জটা আছে। কিরকম ভাবে আছে? এই রো নিয়ে ডিস্ট্রিবিউটার আছে। আমি যেখানেই তাকাই না কেন, এখান থেকে একটা টুকরো কেটে আনি, এখান থেকে কেটে আনি, এখান থেকে কেটে আনি, সব জায়গায় আমি সেম অ্যামাউন্ট অফ কিউব পাবো, বিকজ রো সেম। অলরাইট, গিভেন দ্যাট, প্রশ্ন হচ্ছে 1 নম্বর, হাউ মাচ চার্জ ইজ ডিস্ট্রিবিউটেড ইন দ্য শেল? এখানে কি পরিমাণ চার্জ রাখা আছে? এই শেলের মধ্যে এনক্লোজড চার্জের পরিমাণ কত?
ওকে, সো লেটস গেট ইন দেয়ার। আমরা এখন ক্লাস নাম্বার, এটা কত, 6, ইনসেপ্টিং আইডিয়াস 1। আমার দরকার এনক্লোজড চার্জ কতটুক, আর এনক্লোজড চার্জ কতটুক বের করতে হলে কি করা লাগে? লেট মি টেক ইউ ব্যাক টু রোর ডেফিনেশন। এই যে রো সমান পেয়েছিলাম কিউ ডিভাইড বাই ভি। আমার মাপতে বলছে কিউ কত, আমাকে প্রশ্নে রো দিয়ে দিয়েছে। আমি যদি সামহাও ভিটা খুঁজে বের করতে পারি, শেলের ভিটা কত, দেন রোকে ভি দিয়ে গুণ করলে আমি কিউ পেয়ে যাব। আমার ভিটা কত, কতটুকু ভলিউম অ্যাভেলেবল আছে, এটা বের করার জন্য আমার একটা খুব ক্লিন একটা ট্রিক ইউজ করতে হবে। সেটা হচ্ছে সেন্টার থেকে আমি প্রথমে বি রেডিয়াস ধরে একটা স্ফিয়ার চিন্তা করব, ওখান থেকে এ রেডিয়াসের একটা স্ফিয়ারের অ্যামাউন্ট বাদ দেব। বড়টা থেকে ছোটটা বাদ দেওয়ার পর যা লেফট ওভার থাকবে, দ্যাট উড বি মাই শেল ভলিউম। সো দিস ইজ গিভেন বাই রোর সাথে গুণ হবে বড় ভলিউম, গিভেন বাই 4π/3। বড় রেডিয়াস হচ্ছে বিতে, বি কিউব মাইনাস 4π/3 ছোট রেডিয়াস হুইচ ইজ এ কিউব। সবার ভ্যালু জানি, জাস্ট ভ্যালু বসাবো। রো কত, রো প্রশ্ন দেওয়া 1.84 ইন্টু ন্যানো কুলম পার কিউবিক মিটার। সো দিস ইজ রো। তারপর ব্র্যাকেট টানি, তারপর আসে কি 4π/3। এটাও দুই পাশে যেহেতু কমন, আমি কমন নিয়ে ফেলতে পারি, বাইরে ব্র্যাকেটে পড়ে থাকে বি কিউব মাইনাস এ কিউব, সেটাই করতে যাচ্ছি, এলে আমার বারবার টাইপ করা লাগবে। সো সামথিং কিউব দেন মাইনাস আরেকটা সামথিং কিউব, দেন আমার ব্র্যাকেটটা ক্লোজড। প্রথম সামথিং কিউবটা হবে বি কিউব। বি ছিল এ ডাবল, এ হচ্ছে 10 সেন্টিমিটার, সো বি হবে 20 সেন্টিমিটার, এবং ভেতরের রেডিয়াসটা এ হবে 10 সেন্টিমিটার। সো দিস ইজ মাই অ্যান্সার। কিউ এনক্লোজড কতটুক? 5 টাইমস 395 ইন্টু 10⁻11 কুলম। সো শেল এই 10 থেকে 20-এর মধ্যে কি পরিমাণ চার্জ ক্যারি করছে? দিস মাচ কুলম ক্যারি করছে। You could write this as 539.52 nanocoulomb roughly. Okay, so আমাদের 1 done. Let's look at 2 and 3. বাকিগুলো। What are the magnitudes and directions of the electric field at radial distances যখন r equal 0, r equal 0.5 a, r equal a? আপনাকে যেহেতু তিনটা লোকেশনে যেতে বলছে, আমার এখন তিনটা অ্যাডজাস্টেবল, তখন আমার একটা গসিয়ান সারফেস চুজ করতে হবে, যেটা রেডিয়াস আমি অ্যাডজাস্ট করে করে এখান থেকে এতটুকু পর্যন্ত যাব। সো প্রথমেই আমি একেবারে সেন্টারে আছি, আর যখন 0, দিস ওয়াজ এ, এ দেওয়া হয় না, আই গেস রোমান আই দেওয়া হয়েছে, সো রোমান 2 অ্যাট আর ইকুয়াল 0। একেবারে সেন্টারে যখন আছেন, ইফ ইউ ইউজ গাউসেস ল, এখানে এই মুহূর্তে আমি একটা যদি ছোট 0 রেডিয়াসের, জিরো রেডিয়াস মানে তো কিছু নাই, ওখানে যদি আমি ই মাপতে চাই, আই হ্যাভ নো এনক্লোজড চার্জ, আই হ্যাভ নো ই, সো অ্যাট ইকুয়াল 0, ই ইজ 0 নিউটন পার কুলম। ডান, কিছু করার নেই। 3.5 এ, 0.5 এ মানে হচ্ছে এর অর্ধেক, উইচ উড বি 5 সেন্টিমিটার। সো 5 সেন্টিমিটারে আমার একটা ইমাজিনারি গসিয়ান স্ফিয়ার রাখতে হবে। দেখি বাকি, এটা এতটুকু রেডিয়াসের, ওকে, যেটা সেন্টার হচ্ছে শেলের সেন্টারের সঙ্গে কনসেন্ট্রিক। সো এবার দেখুন এই ছোট স্ফিয়ারের মধ্যে এনক্লোজ চার্জ কতটুক? নাথিং, যা কিছু আছে শেলের বাইরে, এখনো এই ক্রস করি নাই, চার্জ তো পাওয়ার কথা না। ওয়ান্স অ্যাগেন কিউ এনক্লোজ 0, ই শুড বি 0। সো প্রথমটাতে আমি যেই কারণে ই 0 পেয়েছিলাম, অ্যাট আর ইকুয়াল 0.5 এতে আমি সেম জিনিসটা আবার ফেরত পাবো, বিকজ এনক্লোজ চার্জ 0। 3 পার্টটা ডান, এটা 3 ছিল। Let's get into 4. 4 হচ্ছে আর ইকুয়াল এতে, 4 হচ্ছে আর ইকুয়াল
A, which is 10 সেন্টিমিটার। এখানে ই কত? এবার আমার একটা ইমাজিনারি গসিয়ান সারফেস আঁকতে হবে বরাবর এ রেডিয়াসে। একই প্রশ্ন, গসস ল অ্যাপ্লাই করবো আমি। এই আমার এ রেডিয়াসের স্ফিয়ারের ভেতরে কি পরিমাণ চার্জ আছে? এখনো কিছু নাই, বিকজ আমি এই চার্জটা পাবো এর বাইরে গেলে, ভেতরে পাবো না। সো এখানেও আনসার কত হবে? এ সমান 0। বেশি আমার কোনো ফ্যান্সি ক্যালকুলেশন লাগছে না, জাস্ট বাই চেকিং কিউ এনক্লোজড আদৌ আছে কিনা। আই ক্যান ডিরেক্টলি কমেন্ট ই আদৌ আছে কিনা। অ্যান্ড 0 থেকে আর পর্যন্ত পৌঁছাতে আমি কোনো চার্জ পাই নাই, দ্যাটস ওয়াই আমার কোনো ই আসে নাই। এখন প্রশ্ন করতে পারেন, আমার 0 থেকে আর পর্যন্ত যেতে যেতে না ই লিনিয়ারলি বাড়ে? বাড়তো যদি আমি একটা ডিস্ট্রিবিউশন পেতাম। এটা যদি পেতাম, এখানে সেন্টার থেকে আর পর্যন্ত পৌঁছাতে আমি প্রতিনিয়ত আর চার্জ দেখতে পাচ্ছি। যত বড় বাইরে যাব চার্জের পরিমাণ বাড়বে, এর মানও বাড়বে। বাট এই কেসে 0 থেকে এ পর্যন্ত আস্তে আস্তে কোনো চার্জের ছিটাফোটা দেখি নাই। সো দে শুড বি নো ই। ঠিক আছে, অলরাইট। সেখানে প্রশ্নে দেওয়া নাই, বাট স্টিল লেট মি অ্যাড আরও 2টা প্রশ্ন। সেটা হবে, হোয়াট ইফ আর সমান হচ্ছে 1.5 এ, দেন 6 আর সমান, দেন 6 এর আর সমান বি। And also আরো একটা অ্যাড করি জাস্ট ফর কমপ্লিশন সেক, আর ইজ টুয়াইস অফ বি। এবার দেখি কি হয়। 5 এ আমি কোথায় আছি? অ্যাট আর ইকুয়াল টু 1.5 এ। এ ছিল 10 সেন্টিমিটার, সো 1.5 এ হবে 15 সেন্টিমিটার। এখন আমি ওয়েল ইনসাইড এই শেল। সো এখন আমার কি করতে হবে? 1.5 রেডিয়াস একটা গাউসিয়ান স্ফিয়ার রাখতে হবে। ওকে, আঁকলাম। এটা একটু মুছে দিই। ওকে, এবার প্রশ্ন করুন, এই নতুন লোকেশনে চার্জ ইনফ্লুস কতটুকু? আনসার যদি হয় এটা আবার 0 না, দেন ই থাকবে। ওয়েল, দেখা যাচ্ছে হ্যাঁ, এবার কিছুটা চার্জ এই রিজিয়নে আছে, এনক্লোজড আছে, অ্যান্ড হ্যান্স আই শুড গেট সাম ই। বাট এই চার্জটা কি টোটাল চার্জের সমান, যেটা আমরা A1-এ পেয়েছিলাম 539 ন্যানোকুলমের সমান? না, অবশ্যই না, কারণ আমি সমান চার্জ পাবো যদি একেবারে বিও কভার করে ফেলা হয়, বাট এখনো বি কভার করি নাই। সো কিভাবে আমি এই অল্প অ্যামাউন্টের চার্জটাকে খুঁজে পাবো যেটা কিনা এই অংশে এনক্লোজড আছে? এটার জন্য আমার কিউ এনক্লোজ বের করতে হবে আগে। একই কালার ইউজ করি। কিউ এনক্লোজড উইল বি গিভেন বাই, আগের আইডিয়াটি ইউজ করি, রো টোটাল চার্জ বড় স্ফিয়ার কতটুক? 4 পাই হচ্ছে এই মুহূর্তে আপনার জন্য বড় স্ফিয়ার হচ্ছে 1.5 এ, আর আপনার কাছে ইনার সাইজ হচ্ছে এতে। যেহেতু আমার এই অংশটা মাপতে হচ্ছে, আমার হায়ার ভ্যালুটা বি হবে না, বরং হবে 1.5 এ। ওখান থেকে এই রেডিয়াসের জিনিসপত্র বাদ দেব। সো 1.5 এ সেন্টিমিটার কিউব ডিভাইড বাই 3 মাইনাস 4 পাই বাই 3 ভেতরের ইনার রেডিয়াস, which is, এটা 1.5 না, এটা 15, আর ভেতরের রেডিয়াসটা হচ্ছে 10 সেন্টিমিটার কিউব। এখন এটা হবে আমার কিউ এনক্লোজড। দেখি এটা কত হয়। কিউ এনক্লোজড রো এখনো প্রশ্নে দেওয়া সেম, বিকজ ডেন্সিটি চেঞ্জ হবে না। এটা কত ছিল? 1.84 ইন্টু ন্যানো, আবার 4 পাই বাই 3টা কমন নিতে পারবো, বা 6 কমন নিয়ে রাখলাম। ব্র্যাকেটের ভেতরে কি হয় দেখি। ব্র্যাকেটের ভেতরে প্রথমে বসবে 15 সেন্টিমিটারের কিউব, তারপর বসবে 10 সেন্টিমিটারের কিউব। 16 কি হলো? 15 সেন্টিমিটার, তারপর 10 সেন্টিমিটার। This gives us 1.8305 into
10 ইনভার্স 11 কুলম, আর এটাকে টেকনিক্যালি লিখতে পারেন 183.05 ন্যানো কুলম। একটু ব্যাক করে দাও, আমার টোটাল শেলে চার্জ ছিল 539 ন্যানো কুলম, আর এখন হাফ অফ দ্য শেল ক্রস করার কারণে পেলাম কত? 183 ন্যানো কুলম। সি কিউ এনক্লোজড, এখন টোটাল কিউ সমান হতে পারে নাই, সেই অল্প অ্যামাউন্ট অফ কিউটাই আমাকে যা ই দেওয়ার দেবে। সো এটা কত? এবার এর জন্য আমি বের করি কি কি লাগে। আমার দরকার কুলম কনস্ট্যান্ট। নাও দ্যাট আই নো কোথায় চার্জটা মাপা হচ্ছে এবং কত চার্জের জন্য মাপা হচ্ছে, আমি ডিরেক্টলি এটা বসিয়ে দেবো। সো কিউ এনক্লোজড হবে মাত্র পাওয়া এটা, আর হবে আমি কোথায় বসে মাপছি। এ ইকুয়াল আর ইকুয়াল 1.5 15 সেন্টিমিটারে বসে মাপছি, দ্যাটস ওয়াই নিচে আর এর ভ্যালু বসবে 1.5 সেন্টিমিটার। রাইট, সো কুলম কনস্ট্যান্ট ফর পাই epsilon naught times q enclosed পেয়েছি 1.8305 into 10 to the power minus 11, then square হবে 15 centimeter. This gives me 7.312. This is 7.312 Newton per coulomb. So এই লোকেশনে আমি একটা ই পাবো of this much amount. কোন দিকে হবে? যেহেতু পজিটিভ চার্জ বাইরের দিকে হবে, সেন্টার থেকে আউটওয়ার্ড হবে। নেক্সট, আর যখন বি এর সমান আমার এই বড় রেডিয়াসটা বসাতে হবে, যেখানে বরাবর বি এর সমান আমার গসিয়ান সারফেসের রেডিয়াস ধরা হয়েছে। এবার কিন্তু দেখুন চার্জ এনক্লোজড পুরাটা, মানে প্রথম প্রশ্নে আমি যে কিউটা পেয়েছিলাম 539 ন্যানোকুলম, এবার পুরাটা কভার হয়ে গেছে। So I could directly jump to calculating E কত at R equal B তে, তার মানে B হচ্ছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটারে Q enclosed is equal total Q which we got কত 5.3952 into 10 inverse 11 কুলম, এবং এটা ইউজ করে আমি E পেয়ে যাব। কুলম কনস্ট্যান্ট Q enclosed R square. So এখানে জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিলে আমি পারি this should be 5.3952 10 inverse 11, আর অবজারভেশন হচ্ছে এখন 20 সেন্টিমিটারে 12.122 নিউটন পার কুলম। একটু দেখুন তো, আমি যখন 15 সেন্টিমিটারে ছিলাম ভ্যালু ছিল 7, এখন যখন 20তে এসছি ভ্যালু কত 12, ক্লিয়ারলি বেড়েছে না? এটা কি হওয়া উচিত না? কারণ ভলিউম চার্জ যখন আমরা ডিল করছি, সেন্টার থেকে দূরত্ব বাড়তে বাড়তে যতক্ষণ পর্যন্ত ম্যাক্সিমাম চার্জ হিট করব, আর বাড়লে ই বাড়বে, ইনসাইডে ই বাড়ে। ওয়ান্স আমার রেডিয়াস ক্রস হয়ে যাবে, যেটা কিনা আমার 7th অংশে হবে, ওয়ান্স আমাদের রেডিয়াস ক্রস হয়ে যাবে তখন আর কিন্তু ই বাড়বে না, বরং ই ইনভার্স স্কোয়ার ল অনুযায়ী কমবে। লাস্ট প্রশ্ন, আর যখন 2b সমান অ্যাট আর 2b, বি হচ্ছে 20, সো 2b হবে 40 সেন্টিমিটার। ওখানেও কিউ এনক্লোজড হচ্ছে কিউ সমান, ইট মিনস আমি কিউর মানটা সেম পাবো, অ্যান্ড সেম যেহেতু পাবো এর ক্যালকুলেশনের প্রসেসটাও সেম হবে। অনলি থিং চেঞ্জ ইজ দ্যাট এই আর এর মানটা এখন 40 ইউজ হবে। তো আগের ক্যালকুলেশনটাতেই আমি জাস্ট 40 ইউজ করে দিলে আই উড গেট 3.0306। এটা আমার মুছতে হবে, 3.0306। সি সেন্টার থেকে বাইরে আস্তে আস্তে ই বেড়েছে, আবার বাইরে রেডিয়াস ক্রস করে ফেলার পর আবার কমা শুরু করেছে। এটাই আমার পক্ষে পাওয়া ম্যাক্সিমাম পসিবল ভ্যালু। এর বাইরে আমি যতই যাব না কেন ইনভার্স স্কোয়ার ল অনুযায়ী ই এর মান কমতে থাকবে। সো দিস ওয়াজ, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, একসঙ্গে অনেক কিছু কভার হয়ে গেছে। নেক্সট প্রবলেম, ইনসেপ্টিং আইডিয়াস 4। সো প্রিভিয়াস প্রবলেমটা আমরা দেখেছি একটা শেলের এক্সাম্পল। শেল ছিল কোনটা? এই 4 নাম্বারটা। এখন যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুল ডিস্ট্রিবিউশন, যেখানে সেন্টার থেকে বড়োয়ার পর্যন্ত চার্জই চার্জ, এখানে কোনো মাঝখানে হলো অংশ নাই। এটা হবে আমাদের 1 নাম্বার কেসের একটা এক্সাম্পল। সো প্রশ্নটা পড়ি। A spherical charge distribution with uniform volume charge density rho, আবার রো দেওয়া আছে, with radius r 20 cm.
How much charge is distributed within this shape? Rho কত? Incepting ideas? এটা কত? 4. জানতে চাচ্ছে 1 এ চার্জ কত? রো কত না, সরি, চার্জ কত? সো কিউ টোটাল চার্জ কত জিজ্ঞেস করেছে, রাইট? Distributed within this shape. Yes, total Q কত? So total Q would be given by rho times total volume. So total volume হচ্ছে এই বড় r radius দিয়ে যে spherical shape হবে সেটার ভলিউম। So rho দেওয়া 1.84 into এত ন্যানো কুলম পার কিউবিক মিটার, এটার সঙ্গে গুণ হবে 4 pi by 3 গুণ something cube, এই সামথিংটা হবে 20 সেন্টিমিটার। This is 6.1659. 6.1659 into 10 inverse 11 coulomb, or you could write this as 616.59 nanocoulomb. So total charge এই ডিস্ট্রিবিউশনে সম্ভব এই অতটুক ন্যানোকুলম। ওকে, নেক্সট হচ্ছে what are the magnitudes and directions of the electric field at radial distances 2, 3 and বাকি যেগুলো। সেটা সিমিলার টু এই প্রবলেম, অনলি এখানে শেল ছিল আর এখানে ফুল ডিস্ট্রিবিউশন ছিল। সো আমি আই গেস এখন কিছু জাম্প করতে পারি। এসে একেবারে জিরোতে যেহেতু আছি সেন্টারে, আই গেট নো এনক্লোজড চার্জ, আই শুড গেট জিরো ইলেকট্রিক ফিল্ড। তার মানে আমি এই জিনিসটা কপি করব, যেহেতু কোনো নেট ইলেকট্রিক ফিল্ড নাই। দিস ইজ কোয়েশ্চেন 2 এর অ্যান্সার। What about 3? 3তে দেখি কোথায় নিয়ে যায় আমাদের। 3তে নিয়ে যাচ্ছে আমাকে কই হাফ অফ আর মানে হচ্ছে এখানে কোথাও। Let's draw a spherical Gaussian surface এখানে, যেটা কিনা concentric with the charge distribution। এখন কি করছেন আপনি, এই এতটুক অংশে কতটুক চার্জ এনক্লোজড হয়েছে সেটার উপর ডিসাইড করে আপনি ইটা পাবেন। তো এখানে at r equal half of r is in 10 সেন্টিমিটারে আবার কিউ এনক্লোজড পাবো। আমাদের আগের একটা ফর্ম ইউজ করব যেখানে আমি গসস ল ডেরাইভ করার সময় কিউ এনক্লোজড লিখেছিলাম এই বক্সের জিনিসটা। টোটাল কিউ আমি 1 এ বের করেছি, ছোট আর এর মান হবে 10 সেন্টিমিটার, বড় আর এর মান হবে 20 সেন্টিমিটার, সেগুলো বসাবো। কই কিউ কত পেলাম মাত্র, এই এত ন্যানোকুলম, ছোট আর এর কিউব, বড় আর এর কিউব, যা আসবে দ্যাট উইল বি কিউ এনক্লোজড। সো কিউ পেয়েছি 6.1659 into 10 to the power minus 11 and then 1 r কিউব, ছোট আর হচ্ছে 10 সেন্টিমিটার আছে, কিউব অফ সেন্টিমিটার দিতে হবে না, 10 সেন্টিমিটার আছে, সরি 1 সেন্টিমিটার কিউব, আর নিচে হবে আর একটা কিউব, ওইটা হবে 20 সেন্টিমিটারের কিউব। This is 7.7074 into 10 inverse 12 কুলম। এটা ক্লিয়ারলি স্মলার দেন টোটাল চার্জ, বিকজ আমি এখনো ফুল রেডিয়াস কভার করি নাই। ওয়েট আ মিনিট, আমি এতক্ষণ একটা ভুল করে আসছি, লেট মি কারেক্ট ইট। এটা আমি অনেক বড় বলে ফেলেছি। দিস ইজ 0617 ন্যানোকুলম, নট 600। কি সাংঘাতিক ভুল করে আসলাম। তাইলে আমি আগেও যেগুলো ন্যানোকুলমের অ্যাজাম্পশন করেছি সেগুলোতে একটু কারেক্ট করে আসি। Yup, this shouldn't be 185, but this should be 0.0183 ন্যানোকুলম। আর কোথাও কি লিখেছে এইসব জিনিস? ইয়াপ, এখানে একটা আমি ওই কি বলে অর্ডার অফ ম্যাগনিটিউড নাড়তে ভুল করেছি, আমি বামে না নিয়ে ডানে নিয়েছি, না চয়। এখন গালুকা আমাদের লেটেস্ট প্রশ্নতে বড় আসার কারণে একটু চোখে পড়লো। ওকে, দিস শুড বি 0.539 ন্যানোকুলম। রাইট, আর লাস্ট কেস আমাদের নতুন প্রশ্নটা পেয়েছি 7.7074
minus 12. This gives me roughly 0.007707 nanocoulomb. It is clearly smaller than eta because Q enclosed, as long as you're inside the distribution, should be smaller than বড় Q. Okay, so আমার Q enclosed মাপা হয়ে গেছে. Let's check E কত. E জানি কেমনে করতাম? Total Q ছোট r 4 pi epsilon naught বড় r cube. Or you could directly use এটা technically এটা. So enclosed কত পেলাম এবং r হবে 10 সেন্টিমিটার. এটাই আমরা বসাবো 1/4 pi কই epsilon naught গুণ enclosed charge, which is equal to 7.7074 into 10 to the power minus 12, then square হবে 10 centimeters. This is 6.9271 Newton per coulomb. So একেবারে যখন আমরা হাফ রেডিয়াসে আছি এই 6 point something nanocoulomb পাবো, অলমোস্ট 7 nanocoulomb. সো আমরা যখন হাফ রেডিয়াসে আছি সেন্টারের ডিস্ট্রিবিউশনে আমরা এরকম অলমোস্ট 7 নিউটন পার কুলম্ব পাবো. ডান. 4 ছোট আর যখন বড় আরের সমান, ছোট আর বড় আর হলে তো আমার কাজ ইজি. ছোট আর বড় আরের সমান হলে 20 সেন্টিমিটার. Q enclosed is equal to Q, so E should be Q divided by 4 pi epsilon naught বড় আর squared. So আমি Qটা লিখি, বড় Qটা পেয়েছিলাম 6.1659, এটা ছিল 11, আর এখন আমি আছি 20তে 13.85, এটা পাচ্ছি 13.8541 নিউটন পার কুলম্ব. ইউসি আমি এখান থেকে এখানে বাইরে আসছি বলে ডিস্ট্রিবিউশনের ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বেড়েছে, কারণ আসার সময় আমি মোর অ্যান্ড মোর চার্জ এনক্লোজ করে আনছি, দ্যাটস ওয়াই আমার চার্জের পরিমাণটা বাড়ছে. ইফ ইউ লুক কেয়ারফুলি 6.9271 এটাকে যদি আমি ডাবল করি এই জিনিসটা পাই. এটা কেন আসলে ডাবল? এক্স্যাক্টলি বিকজ এক, উই আর ডিলিং উইথ ইউনিফর্ম ডেন্সিটি, দুই, হাফ রেডিয়াস থেকে ফুল রেডিয়াসে যাচ্ছি, সো কন্ট্রিবিউশনটা ডাবল হয়ে যাচ্ছে. দ্যাটস ওয়াই এক্স্যাক্টলি ডাবলটা এসছে. অলরাইট, নেক্সট 5. আর যখন বড় আরের দেড় গুণ, as in বড় আর ছিল 20, সো 20 গুণ 1.5 would be 30. 30 সেন্টিমিটার দূরে ই কত? ওয়েল 30 সেন্টিমিটার দূরে তো অলরেডি আমার ডিস্ট্রিবিউশন কভার হয়ে গেছে. Q enclosed is exactly equal to Q, আর নতুন কোনো Q পাই নাই. আমার Q পার্টটা চেঞ্জ হবে না, however E এর পার্টটা চেঞ্জ হবে. E would become Q divided by 4 pi epsilon naught ছোট r squared. এটা কেন হচ্ছে? বিকজ ওয়ান্স আপনার সারফেস ক্রসড আপনার E should decrease following inverse square law. So let's do this. 1/4 pi epsilon naught গুণ Q হচ্ছে 6.1659 into 10 to the power minus 11. এটাকে আবার ব্র্যাকেটে দিয়ে ফ্র্যাকশনের উপরে পাঠাতে হবে. নিচে হচ্ছে 30 সেন্টিমিটার স্কোয়ার. This is 6.157 6.1574 নিউটন পার কুলম্ব. সি সারফেস ক্রস করার পর কমা শুরু করেছে. ইফ আই গো ফার্দার দ্যান দ্যাট, যেটা কিনা আমার প্রশ্নে 3b তে জানতে চাচ্ছে, ইফ আই গো ফার্দার দেন কি আসে? অ্যাট আর ইকুয়াল কত জানি 3 times b. সো b হচ্ছে, সরি এটা b হবে না, এটা r হবে.
বি তো এই প্রশ্নে ছিল, এই প্রশ্নে আর, এটা ক্যাপিটাল আর, সো 3 টাইমস আর হচ্ছে 60 সেন্টিমিটার দূরে। 60 সেন্টিমিটারে কিউ এন্ড ক্লোজ সেম, অনলি ইয়ার ম্যাগনিটিউডটা চেঞ্জ হবে বিকজ আর ডিফারেন্ট, আর বাকি সব কিছু সেম। সেখানে জাস্ট 30টাকে 60 করে দিলে যা আসে 1.5393, 1.5393। তো দেখুন আরও ডিস্টেন্স হওয়ার কারণে 1.5393 ইন্টেন্সিটি আরও কমে গেছে, যতই যেতে থাকবো সার্ভিসের বাইরে কমতে থাকবে। ডান, দিস ওয়ান ইজ ডান। নেক্সট প্রবলেম, the electric field at a distance of এতটুক from the surface of a solid insulating sphere. Insulating sphere মানে হচ্ছে you have একটা distribution. Remember, insulating এটা not a conductor. Conductor হলে সব কিছু বাইরে নিয়ে আসতো, ইনসুলেটিং হওয়ার কারণে ভেতরেও থাকা সম্ভব, এটা হলো জিনিসপত্র দেবে না। ওটা আপনাকে বলেছে সলিডটার সারফেস থেকে এতটুক দূরত্বে, এবং সলিডটার রেডিয়াস হচ্ছে এতটুক। সো এই 355 হবে এটা ক্যাপিটাল আর রেডিয়াস, আর ওটার সঙ্গে এই জিনিসটা যোগ করার পর যা পাবেন দ্যাট উড বি আপনার টোটাল সেন্টার থেকে ডিস্টেন্স, এবং ওই দূরত্বে ই হচ্ছে 1750। প্রশ্ন, হোয়াট ইজ দ্য চার্জ ডেন্সিটি ইনসাইড ইট? যেহেতু ইনসুলেটিং স্ফিয়ার ভেতরে একটা ডিস্ট্রিবিউশন থাকতে পারবে, হলো হবে না, লেটস ফাইন্ড আউট ওই ডিস্ট্রিবিউশনটা কত, মানে রো বের করতে হবে। এটা ইনসাপ্টিং আইডিয়াস 5 রো, রোর জন্য দরকার টোটাল কিউ কতটুক ডিভাইড বাই টোটাল ভি অ্যাভেলেবল কতটুক। টোটাল কিউ কতটুক আই ডোন্ট নো, বাট কিউ বের করার একটা রুল আছে, আমরা ই থেকে বের করতে পারি। ই সমান কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। আমাকে প্রশ্নে বলে দিয়েছে এই আর এর মান ইজ ইকুয়াল টু রেডিয়াস প্লাস এই অ্যাডিশনাল ডিস্টেন্স 0.355 প্লাস 0.142 মিটার, 145 সরি, মিটার। সো এখানে আর বসাবো, আর ইয়ার মান হচ্ছে 1750। বাই দ্যাট লজিক আমি কিউ খুঁজে পাবো। সো কিউ উড বি ই টাইমস 4 পাই এপসাইলন নট এই ছোট আর স্কোয়ার ডিভাইডেড বাই ভলিউম which is given by 4 pi by 3 বড় আর কিউব। দেখি কত আসে, একটা একটা বসে। ই 1750 গুণ 4 pi epsilon naught আর স্কোয়ার, আর হবে কত 0.355 ইন্টু 0.145, মিটার আছে যেহেতু সেন্টিমিটার আর না হতো প্যারা নাই আমাদের। 4 pi by 3 times কিউব, বড় আর কত 0.355, 0.355. This is my rho value. It is given as 2.5975 into 10 inverse 7 coulomb per cubic meter. This would be rho. এক নম্বর কাজ শেষ। What is the charge density? This much charge density. 2. Calculate the electric field inside the sphere at a distance এতটুক from the center. So এখন আপনার ইনসাইডে মাপতে বলেছে, এবং ইনসাইডে গসিয়ান স্ফিয়ারটা কত রেডিয়াসের হবে সেটা বলে দিয়েছে, ছোট আর এর মান 0.2 ধরিয়ে দিয়েছে। নাও হোয়াট, ই মাপতে বলছে, রাইট? সো দিস ওয়াজ 1 2, সো ডিরেক্টলি ইনসাইডের ইটা বসাবো, which is total q multiplied by ছোট আর divided by 4 pi epsilon naught বড় আর কিউব। ছোট আরটা কত, ছোট আরটা ওই উপরের দেওয়া আর কিন্তু সমান না, মানে 0.145 ইউজ হবে না, বরং 0.22 ইউজ হবে। আবার কিউ সমান ই টাইমস 4 pi epsilon naught divided by 4 pi epsilon naught বড় আর কিউব। এখানে একটু খেয়াল রাখবেন, এখানে আমি এ আর এর উপর একটা প্রাইম সাইন দিয়েছি। এই প্রাইম সাইনটা বোঝানোর অর্থ হচ্ছে কি বলে, প্রথমটার আর যেটা আমি ইর জন্য বের করেছিলাম 1750-এর জন্য, সেই আর
এই নতুন আর এর সমান না, ঠিক আছে? সো এই অ্যামাউন্টটা হবে কিউ, আর ছোট আর হবে নতুন আরটা। সো আর প্রাইমটা আমি পুরানটা বোঝাচ্ছি। ওকে, 4πε0 4πε0 কাটা। ওকে, তাহলে অবশ্যই 1750 গুণ পুরান আর স্কোয়ার। পুরান আর স্কোয়ার হচ্ছে 0.355 প্লাস 0.145, ওটার সঙ্গে গুণ হবে নতুন আর হচ্ছে ভ্যালু 0.200, আর নিচে আছে বড় আর কিউব। বড় আর এর ম্যাগনিটিউড হচ্ছে 0.355 মিটার। ওকে, দিস ইজ মাই অ্যান্সার। এটা আসছে 1955.793 নিউটন পার কুলম। এই হবে আমার এটার আনসার, যেটা কিনা বি এর প্রশ্ন। সো উইথ দ্যাট আমাদের 2 পার্টটা ডান। একটু জাস্ট খেয়াল রাখবেন যে এখানে দুইটা ই প্রেজেন্ট আছে, দুইটার মিনিং ডিফারেন্ট। এখানে দুইটা আর প্রেজেন্ট আছে, দুইটা আর এর মিনিংও ডিফারেন্ট। কখন কোনটা কোথেকে আসছে একটু ট্র্যাক রাখার জন্য এই আমি একটাকে প্রাইম সেটে রেখেছি আর একটাকে আনপ্রাইম সেটে রেখেছি। দিস ইজ 2, রাইট? 6. A charged particle causes an electric flux of this amount to pass through a spherical Gaussian surface of eto centimeter radius centered on the charge. Centered on the charge অর্থ concentric. So this is phi e, this is ছোট r. What is the charge of the particle? Charge of the particle কত? So দেখুন, Gaussian surface এই এত রেডিয়াসে এত ফ্লাক্স দিচ্ছে। So I know Gauss's law বলে একটা জিনিস যে once I know the enclosed electric flux এর পরিমাণ, I can directly equate that to ভেতরে enclosed charge কতটুকু ডিভাইড বাই একটা কনস্ট্যান্ট। সেখানে আমার কিউ enclosed যেহেতু জানতে চাচ্ছে, আমার প্রশ্নে দেওয়া ফ্লাক্সের সঙ্গে এই জিনিসটা গুণ করে দিলেই হয়ে গেল। এখন প্রশ্নে দেওয়া ফ্লাক্সটা কি ইউজ করা যাবে কিনা, নাকি অন্য কোনো জিনিসপত্র কাটাকুটি যাবে? অন্য কিছু কাটাকাটি যাওয়ার উপায় নাই, বিকজ ওয়ে ডিলিং উইথ স্ফেরিক্যাল সিমেট্রিক্যাল জিনিস। এবং ডেরিভেশনের সময় দেখেছেন আনলাইক সিলিন্ডার এবং প্লেন, এখানে কোনো পর্শন গ্যাপ যায় না, ফ্লাক্স মাপার সময় পুরো রেডিয়াসটা ইউজ হয়। সো লেটস ডু দ্যাট। 0.750, অ্যান্ড এটা নেগেটিভ যেহেতু আমার চার্জটা হবে নেগেটিভ। ওকে, এটাই তো না, অন্য কোনো কিছু নাই। ওকে, এটা গুণ হবে এপসাইলন নট দিয়ে। This is minus 6.6406 into 10 inverse 12 কুলম। সো এই ছোট আর রেডিয়াসে কতটুক চার্জ আছে, বা পার্টিকুলার চার্জটা কতটুক, মাত্র যেটা পেলাম সেটা। সেকেন্ড, if the radius of the Gaussian surface were doubled, রেডিয়াস যদি ডাবল করা হয়, how much flux would pass through the surface? তার মানে ওয়ান্স আমি চার্জটাকে এনক্লোজ করে ফেললাম, তারপর ফ্লাক্স পেয়েছিলাম এটা। এবার চার্জটাকে এনক্লোজ রেখে শেপটা যদি ডাবল করা হয়, দেন হোয়াট? এটার জন্য আপনাদের মনে করতে হবে Gauss's law doesn't care about শেপ কত বড়। ওয়ান্স আপনার চার্জ ভেতরে লকড হয়ে গেছে, এনক্লোজড হয়ে গেছে, যতই বাইরে যান না কেন ফ্লাক্স চেঞ্জ হবে না। সো 2তে এটা 1, 2তে ফ্লাক্স হবে 1-এ যে ফ্লাক্স ছিল সেটা, হুইচ ইজ মাইনাস 750 নিউটন মিটার স্কোয়ার পার কুলম। চেঞ্জ হবে না, বিকজ ভেতরে চার্জ চেঞ্জ হয়নি। ওকে, সো হোমওয়ার্ক এটাও করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। Charge Q is uniformly distributed in a sphere of radius capital R. What fraction of the charge is contained within the radius? এতটুক। সো টোটাল ডিস্ট্রিবিউশন দেওয়া, রাইট? টোটাল ডিস্ট্রিবিউশন দেওয়া, which means সেন্টার থেকে রেডিয়াস পর্যন্ত পুরো জায়গায় চার্জ পাবেন। যত বাইরে যাবেন চার্জের পরিমাণ বাড়তে থাকবে রেডিয়াস পর্যন্ত। ভেতরে হাফের রেডিয়াসে কি পরিমাণ চার্জ কন্টেন্ট আছে, কিউ এনক্লোজড কত হবে সেটা জানতে চাচ্ছে। অলরাইট, ইনসেপ্টিং আইডিয়াস 7, কিউ এনক্লোজড, এটা মাপতে হয় টোটাল কিউ টাইমস ছোট আর কিউব বড় আর কিউব। সো ছোট আর কিউব হবে, ছোট আর হচ্ছে 0.5-এর হাফ অফ বড় আর টোটাল চার্জ হচ্ছে কিউ। কিউর মানটা যেহেতু প্রশ্নে দেওয়া নাই, আমার যেটা দেওয়া আছে সেটা লিখছি।
এটা কিউব ডিভাইড বাই আর কিউব। সো 0.5কে কিউব করলে কত আসে? 0.125. So this is 0.125 কিউব আর কিউব ডিভাইড বাই আর কিউব, কাটাকাটি যে পড়ে থাকে শুধু 0.125 কিউব। তো তার মানে হাফ রেডিয়াসে টোটাল চার্জের 0.125 গুণ চার্জ এনক্লোজ থাকবে। Done. 2. What is the ratio of electric field magnitude at half hour to the surface of this, মানে ফুল আর, হাফ আওয়ার থেকে ফুল আওয়ারের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের রেশিও কত হবে? সো হাফ আওয়ার যখন আছেন ইউ আর ইনসাইড ই মাপার জায়গায় আছেন, ফুল আর যখন আছেন তখন ই সারফেসে মাপার জায়গায় আছেন। এই রেশিওটা কত? সো ভ্যালুটা বসাই, টোটাল কিউ ছোট আর সঙ্গে 4πε0 বড় আর কিউব, আর অন দ্য সারফেস কিউ 4πε0 বড় আর স্কোয়ার। কাটাকাটি যায়, 4πε0 কাটা কিউ কিউ কাটা, আর স্কোয়ার কেটে একটা আর থাকে, ইকুয়াল টু ছোট আর বড় আর। এই হবে আপনার রেশিও। This is done. Last এটা, a spherical conducting shell has a charge of -14 microcoulomb on its outer surface. Spherical conducting shell, ফাইনালি আমরা একটা কন্ডাক্টিং প্রশ্ন পেলাম। এতক্ষণ আমরা কোনটা জানি দেখছিলাম, 1 দেখেছি, 2 দেখেছি, 4ও দেখেছি, 3 দেখি নাই, এখন আমরা 3 দেখছি। 3তে কন্ডাক্টিং শেলে has a surface -14 microcoulomb on its outer surface. See, আউটার সারফেস প্রশ্নে বলে দিয়েছে, যদি নাও বলে দিত কন্ডাক্টিং ওয়ার্ডটা থেকে আপনার পিক করা উচিত যে এটা থাকলে সবকিছু বাইরেই থাকবে, ভেতরে কিছু থাকবে না। অ্যান্ড এ চার্জ পার্টিকেল ইন ইটস হলো। ওকে, দেখুন কি হচ্ছে এখানে। ইউ হ্যাভ এ শেল যার এতটুকু অ্যামাউন্ট বাইরে আছে, বাট একটা অ্যাডিশনাল চার্জ পার্টিকেল জোর করে ওই শেলের সেন্টারে বসিয়ে দেওয়া হয়েছে। রাইট, বাইর থেকে ধরে আনা হয়েছে, এটা কোনো ধরনের এক্সেস চার্জ দেওয়া না। এক্সেস চার্জ দেওয়া হয়েছিল -14, সেটা কিন্তু ঠিকই ডিস্ট্রিবিউট হয়ে বাইরে চলে গেছে, বাট এবার জোর করে একটা পয়েন্ট চার্জ সেন্টারে রাখা হয়েছে। ইফ দ্য নেট চার্জ অন দ্য শেল ইজ 10 microcoulomb, what is the charge on the inner surface of the shell and of the particle? যেহেতু এখানে আমি কন্ডাক্টিং শেল নিয়ে কাজ করছি, আমি ছবিটাকে দেখাই। এটা হচ্ছে 7 এর সেকেন্ড কোয়েশ্চেন। সো এটা Q1 ছিল, এটা সাথে Q2। সো এই একটা কন্ডাক্টিং এর ইনার সারফেস, এখানে একটা আউটার সারফেস। অলরাইট, সো ঘটনা কি, মাঝখানে একটা চার্জ পার্টিকেল জোর করে বসানো হয়েছে, আর বাইরে আপনার যা যা চার্জ, সরি এটা পজিটিভ ছিল না, নেগেটিভ ছিল, বাইরে আছে শুধুমাত্র নেগেটিভ চার্জেস। হ্যাঁ, সো বাইরেটার মান হচ্ছে -14 মাইক্রোকুলম, ভেতরেরটা আননোন। অ্যান্ড অলসো প্রশ্নে বলে দেওয়া নেট চার্জ অন দ্য শেল। অন দ্য শেল মানে হচ্ছে এই জায়গাটাতে চার্জের মান +10 মাইক্রোকুলম। এই যদি হয় প্রশ্ন, ইনার সারফেস অফ দ্য শেলে কত চার্জ হবে, এই একেবারে গায়ে, এই ভেতরের অংশটার গায়ে কি পরিমাণ নেট চার্জ থাকবে। ওকে, ট্রিকটা ফলো করুন। আমি একটা গসিয়ান স্ফিয়ার নিলাম, যেটা কিনা একেবারে শেলের বাইরে আছে। শেলের আউটার সাইডে চার্জ হচ্ছে -14 মাইক্রোকুলম, শেলের ভেতরে চার্জ হচ্ছে 10 মাইক্রোকুলম। আর প্রশ্ন জানতে চাচ্ছে এই ইনার শেলে কতটুকু হবে, ইনার সারফেসে। আমার টোটাল যেটা পেতে হবে, আউটার সারফেস ইনার সারফেস যোগ করে যা পাবো সেটা শুড বি ইকুয়াল টু নেট চার্জ 10 এর সমান। সো ভেতরে যেটা আননোন আছে সেটাকে যদি আমি কিউ ধরি, ওটার সঙ্গে -14 মাইক্রোকুলম যোগ করলে আই শুড গেট নেট এতটুক মাইক্রোকুলম। সো উইচ মিনস কিউ শুড বি ইকুয়াল টু 10 -14 মাইক্রোকুলম, -4 মাইক্রোকুলম পরিমাণ চার্জ ভেতরের সারফেসে থাকে। রাইট, সো ইউ মাইট বি আস্কিং এই কমলা কালারের বাইরের
জিনিসটা কোথায় কাজে লাগলো? এটা আমাদের বিতে কাজে লাগবে। বিতে আননোন ছিল এই যে ভেতরে একটা চার্জ বসানো, এই পার্টিকেলের চার্জ কত। এখন দেখুন আমি একেবারে বাইরে কি রাখলাম, টোটাল গসিয়ান শেল রাখলাম, যেটার ভেতরে এই হাবিজাবি যতগুলো চার্জ আছে সবগুলো এনক্লোজড, রাইট? এবং সবগুলো এনক্লোজড করে আমার একটা নেট চার্জ বের করতে হবে। টোটাল এনক্লোজড ইকুয়াল টু ভেতরের এই ছোট চার্জটা, লেটস কল দিস স্মল কিউ, যেহেতু একবার বড় কিউ ধরা হয়ে গেছে, প্লাস এই ইনার শেলে যতটুকু ছিল চার্জ সেটা, তারপর শেলের মাঝখানে যেটা ছিল সেটা, এবং শেলের আউটার সাইডে যেটা আছে সেটা, সব কিছু কত হবে? যেহেতু দিস ইজ এই কন্ডাক্টর, ইট শুড গেট 0 কুলম, বিকজ কন্ডাক্টর ভেতরে কোনো কিছু রাখতে চায় না, রাইট? সো এই কিউটাকে কত হতে হবে গিভেন দিস কন্ডিশন? সো ছোট কিউটাকে আমি আলাদা করে বাকি সব কিছুকে টানে নিয়ে যাব। সো 10 - 14 এটা মিলে হয় -4, আর এখানে -4 মিলে হবে -8, ওটা ডান পাশে নিয়ে গেলে হয়ে যাবে +8 মাইক্রোকুলম। সো ভেতরের যে চার্জটা আছে দ্যাট ইজ পজিটিভ, মানে এটার ভ্যালু 8 মাইক্রোকুলম। সেখানে কোন কন্ডিশনটা ইউজ করলাম? এখানে কন্ডাক্টিং মেটালের আইডিয়াটা ইউজ করলাম, যেখানে ভেতরে নেট কোনো চার্জ থাকতে দেয় না, ওরা ব্যালেন্স করে নিউট্রাল করে নেয়। দ্যাটস ইট। উইথ দ্যাট আমাদের ভলিউম চার্জের সমস্ত কাজকর্ম শেষ। অ্যান্ড বিফোর আই এন্ড আমি একটা জিনিস মেনশন করে যেতে চাই, এখানে আর নতুন কোনো প্রবলেমস নাই, তবে এটা আমাদের কোর্সের একটা খুব ভালো চেক পয়েন্ট। চেক পয়েন্টটা হচ্ছে সামথিং কল্ড এই ম্যাক্সওয়েলস ইকুয়েশন। এটা একজন সায়েন্টিস্টের নামে নাম করা, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। সো সে টোটাল 4টা ইকুয়েশন দিয়েছে, যে 4টা ইকুয়েশনে 2টা ইলেকট্রিক ফিল্ডের সমস্ত বিহেভিয়ার এক্সপ্লেন করতে পারে, আর 2টা আমাদের কোর্সের সেকেন্ড পোর্শনের ম্যাগনেটিক ফিল্ড সমস্ত এক্সপ্লেন করতে পারবে। সো নাও উই আর রেডি টু লার্ন যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন কি। বাট টু ইউর সারপ্রাইজ, আমাদের ফার্স্ট ম্যাক্সওয়েলস ইকুয়েশনটা হচ্ছে এতদিন ধরে বা গত 2 ক্লাস ধরে আমরা যে করে আসছি, যেই লটা করে আসছি সেটা, হুইচ ইজ গসস ল। রিমেম্বার, কাজ করার সময় প্রতি মুহূর্তে বলছিলাম যে গসস ল খুবই সুপিরিয়র একটা জিনিস, কুলম্বস ল এটার একটা স্পেশাল কেস। বুঝছি, গসস ল এতটাই ইম্পর্টেন্ট জিনিস যেটা একটা ম্যাক্সওয়েলসের প্রথম ইকুয়েশন নামে পড়ে গেছে। সো মাচ সো আমি গসস লর পরিচিত ভার্সনটা আমি এখানে উপরে লিখলাম, দিস ইজ দি ইন্টিগ্রাল ভার্সন অফ ম্যাক্সওয়েলস ইকুয়েশন। মানে ইন্টিগ্রাল ভার্সন অফ দ্য ইকুয়েশনটা ইন্টিগ্রেশনের সাপেক্ষে লেখা হয়। সেটা কি মাপে? এটা আপনারা অলরেডি দেখে এসেছেন, আমরা কাজ করে এসেছি, অ্যাপ্লাই করে এসেছি। উইথ সেস টোটাল ফ্লাক্স পাসিং থ্রু একটা ক্লোজড সার্ফেস, রিমেম্বার ক্লোজড হতেই হবে, আদারওয়াইজ গসস ল চলবে না। সো ফ্লাক্স থ্রু এ ক্লোজ সার্ফেস ইজ প্রপোর্শনাল টু টোটাল ইলেকট্রিক চার্জ, যেটা কিনা ভেতরে এনক্লোজ করা আছে। ফ্লাক্স যদি পজিটিভ হয় কিউ পজিটিভ, ফ্লাক্স যদি নেগেটিভ হয় কিউ নেগেটিভ, ফ্লাক্স যদি 0 হয় ভেতরে কোনো নেট কিউ নাই। ব্যাস, এখান থেকে আর কোনো কিছু মেনশন করার নাই। আমাদের পরিচিত গসস লটাই হচ্ছে ম্যাক্সওয়েলের প্রথম ইকুয়েশন। নিচে আমি ওই একই ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ফর্মটা লিখছি, যেটা আমাদের কোর্সের জন্য একটু অ্যাডভান্সড হয়ে যায়, বাট স্টিল নামটা মেনশন করা উচিত, দ্যাটস আমি নামটা মেনশন করে যাচ্ছি। এটা মিনিং কি আমি একটু বলে যাই কথা, এটা নিয়ে আমরা কোনো ক্যালকুলেশন দেখবো না। ইন্টিগ্রাল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেশন ইউজ করে লটা ডিসক্রাইব করা, ডিফারেন্সিয়াল ফর্ম হচ্ছে ডিফারেন্সিয়েশন ইনক্লুড করে বা ডিফারেন্সিয়াল অপারেটর ইউজ করে ইন্টিগ্রেশন এই লটা এক্সপ্লেন করা। বোথ অফ দেম আর গসস ল। এখানে যদিও 2টা ইকুয়েশন দেওয়া, মনে করবেন না 2টা ডিফারেন্ট জিনিস, বোথ অফ দেম আর গসস ল। এখান থেকে কিছু একটা করার মাধ্যমে আমি এখানে আসতে পেরেছি। সো আমি ডিফারেন্সিয়াল ফর্মটা এক্সপ্লেন করছি। বাম পাশে যে জিনিসটা আছে, এখানে এই ট্রায়াঙ্গুলার সাইন, আপসাইড ডাউন ট্রায়াঙ্গুলার সাইন, তার উপর একটা ভেক্টর, এটাকে বলা হয় নাবলা বা ডেল অপারেটর। নাবলা বা ডেল অপারেটর, নাবলা বা ডেল অপারেটর হচ্ছে এটা একটা 3 ডিমেনশনাল ডিফারেন্সিয়াল অপারেটর, যেটা বলে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, তিনটাতে কোনো কিছু যদি আপনি তার দিকে ছুঁড়ে মারেন, সেটার ভ্যারিয়েশন এক্স ওয়াই জেড অ্যাক্সিসে 3 ডিরেকশনে আপনাকে অ্যান্সারটা দেবে। ইন দিস কেস নাবলার সঙ্গে যখন এই ডট হয়ে এইটা আসছে, বাম পাশের পুরো টার্মটাকে বলা হয় ডাইভারজেন্স, অ্যান্ড এটা ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড। সো ডাইভারজেন্স জিনিসটা কি মেপে দেয়? এটা মাপা হয়, আমি একটা টার্ম ইউজ করছি,
outflow of electric field. Right, outflow কি জিনিস? রিমেম্বার আমরা থ্রু আউট দিস কোর্স সেকেন্ড কি থার্ড ক্লাস থেকে আমরা ইন্ট্রোডিউস করে আসছি যে ইলেকট্রিক ফিল্ডকে একটা ফ্লুইডের সঙ্গে কম্পেয়ার করা যায়। যদিও এটা ফ্লুইড না, এটাকে একটা ফ্লুইডের সঙ্গে কম্পেয়ার করা যায়। ইফ ইউ টেক এ পজিটিভ চার্জ, বিহেভিয়ারটা হবে অ্যাজ ইফ প্লাস চার্জ থেকে কোনো একটা ফ্লুইড আউটওয়ার্ড বেরোচ্ছে। ইফ ইউ টেক এ নেগেটিভ চার্জ, ইট উড মিন ইনওয়ার্ড কোনো প্লাস মাইনাস চার্জের দিকে ফ্লোটা এসে সিঙ্কের মতো, বেসিনের সিঙ্কের মতো এসে ঢুকে পড়ছে। রাইট, সো গসস ল একটা ক্লোজ সারফেস ইউজ করে। আমি যে ফ্লাক্স মাপার জন্য ক্লোজ সারফেস ইউজ করেছিলাম, সেই সারফেসটার মধ্য দিয়ে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ডের যে ফ্লুইডটা আছে সেটা লিক করছে বা বাইরে বের হয়ে যাচ্ছে অথবা ভেতরে ঢুকছে, সেই জিনিসটাকে বলা হয় আউটফ্লো। মানে ইলেকট্রিক ফিল্ডের ফ্লো কেমন, এটাকেই মাপা হয় ডাইভারজেন্স। আপনি জাস্ট একটু মনে রাখলেই আপনার হবে যে ডাইভারজেন্স জিনিসটা কি। এটা ইলেকট্রিক ফিল্ডের ফ্লো মাপের। ডান পাশে যে জিনিসটা দেওয়া সেটা দেখুন কি লেখা, রো এনক্লোজড। রো কি জিনিস আমরা আজকের ক্লাসে দেখলাম, রো হচ্ছে ভলিউম চার্জ ডেন্সিটি। সো গসস লর বাম পাশে যখন ইন্টিগ্রাল কপি থাকবে, ডানে থাকবে কিউ। বাম পাশে যখন ডিফারেন্সিয়াল ফর্ম যাবে তখন এই ডাইভারজেন্স ডানে থাকবে রো। এই জিনিসটা কেন আসে আমি একটু খুব লম্বা কথা অল্প কথায় বলবো। এটা ট্রুলি কোনো ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ না। কোনো ম্যাথমেটিশিয়ান কে যদি দেখান সে বকা দিবে, সোজা সবটা বকা দিবে। বাট আমি এখানে ডিরেক্টলি একটা কাইন্ড অফ মানে ট্রিভিয়াল ভাবে কথাটা বলছি যে ইন্টিগ্রাল কপিটার ওপর ইফ ইউ অ্যাপ্লাই একটা থিওরাম কল ডাইভারজেন্স থিওরাম, যেটা আপনাকে ইন্টিগ্রাল থেকে ডিফারেন্সিয়াল ফর্মে নিয়ে যাবে। রাইট, ইফ ইউ ক্লিক অন দিস ভিডিও ডাইভারজেন্স ওয়ার্ডটাতে, ইট শুড টেক ইউ টু আ ওয়েবসাইট। ওকে, এই ভিডিওটা আপনারা যদি দেখেন, এটা স্ট্রিক্টলি উৎসুক জনতার জন্য, সবার জন্য না। যদি দেখতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে এখানে আসবেন। এখানে উইদাউট এনি ডিপ ক্যালকুলেশন জাস্ট কিছু ছবি এবং কিউব এবং ভেক্টরের মাধ্যমে আপনাকে ধরে ধরে বোঝাবে ডাইভারজেন্স থিওরেম কি, বাম পাশের অর্থ কি, ডান পাশের অর্থ কি, ফ্লাক্স কি জিনিস এবং ডাইভারজেন্স কি জিনিস, এই সব কিছু এক্সপ্লেন করা হবে। সো এখানে হয় কি, বেসিক্যালি আপনার বাম পাশের এটাকে আমরা জানি সারফেস ইন্টিগ্রাল বলে এবং ডান পাশে একটা ভলিউম ইন্টিগ্রাল আছে। সো আপনার এই সারফেস ইন্টিগ্রালটাকে ডাইভারজেন্সের ভলিউম ইন্টিগ্রালে ট্রান্সফার করে ডাইভারজেন্স থিওরাম। সো আমাদের হাতে বাম পাশে ছিল ইলেকট্রিক ফিল্ডের সারফেস ইন্টিগ্রাল বা ফ্লাক্স, ওইটাকে ডান পাশে নিয়ে গেলে হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্সের ভলিউম ইন্টিগ্রাল। আর যেহেতু এখানে একটা ভলিউম টার্ম আসছে, রাইট, আমি একটু ভেঙে দেখাই। এই যে এখানে এসে আমি বলছি যে এটা ক্লিয়ারলি ইনঅ্যাকুরেট একটা কথা, বাট আমি এখানে জিনিসপত্র একটু ইজি করার জন্য আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। সো এখানে আমি বাম পাশে পাবো ফ্লাক্স, ওইটাকে আমি একটা ভলিউম অ্যামাউন্ট দিয়ে ভাগ দিচ্ছি। এটা নো রাইট ওয়ে টু ডু ক্যালকুলাস, বাট অ্যাটলিস্ট বোঝার জন্য মানা যায়। সো ফাই হচ্ছে এই ফ্লাক্সের অংশটা যেটা আমরা ডানে পেয়েছিলাম, রাইট, ওইটাকে আমি এই ডিভি এলিমেন্ট দিয়ে ভাগ দিচ্ছি, যেটা কিনা একটা ভলিউম এলিমেন্ট। করলে আমি একা ডাইভারজেন্সটা পেয়ে যাব। আর ফাই ই কি জিনিস দেয়, কিউ ডিভাইড বাই এপসিলন নট। সো কিউ ডিভাইড বাই এপসিলন নট। আর নিচে আছে একটা ভলিউম টার্ম, কিউ বাই ভি আপনাকে কি দেবে, রো দেবে। সো দ্যাটস ওয়ার দিস রো কামস ফ্রম। এটা আমি একটা লম্বা স্টোরি শর্টে বললাম, বাট টেকনিক্যালি আইডিয়াটা এরকম। সো ইন দিস কেস নাও ইউ নো ইন্টিগ্রাল ফর্মে কিউ থাকে কেন, নাও ইউ নো ডাইভারজেন্স ফর্মে রো থাকে কেন। অর্থটা ইন্টিগ্রাল ফর্মে যা ছিল ডিফারেন্সিয়াল ফর্মও একই অর্থ, গসস লর। আপনার যদি ডাইভারজেন্স ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা লোকেশনে পজিটিভ আসে, ইট মিনস ভেতরে একটা পজিটিভ চার্জের ডিস্ট্রিবিউশন আছে। আপনার যদি ডাইভারজেন্স নেগেটিভ আসে কোনো একটা রিজিয়নে, ওখানে একটা নেগেটিভ চার্জের সোর্স আছে। যদি ডাইভারজেন্স জিরো হয় কোনো একটা লোকেশনে, ওখানে নেট কোনো চার্জ ডিস্ট্রিবিউশন নাই, থাকলেও সেটা এক্স্যাক্ট অপোজিট ডিরেকশনে ব্যালেন্স হয়ে যাচ্ছে। এই জিনিসটা একটু মনে রাখবেন ব্যাস। সো আমাদের গসস লর ইন্টিগ্রাল কপিটা তো এটা ইম্পর্টেন্ট পার্ট কোর্সের, বেশ লম্বা সময় ধরে করালাম। আর ডাইভারজেন্স থিওরেমটা কি সেটা মনে রাখার দরকার নাই, বাট ম্যাক্সওয়েলস ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ফর্মটা দেখতে কেমন, কোন টার্মের অর্থ কি, এটা একটু রিডিং দেবেন। এতটুকু জানলে আপনাদের আপাতত এই কোর্সের জন্য কাজ হয়ে যাবে। অ্যান্ড গসস ল অ্যান্ড স্পেসিফিকলি ম্যাক্সওয়েলস ইকুয়েশন খুবই ইম্পর্টেন্ট জিনিস। ইট সেজ ইফ ইউ হ্যাভ এ field you have to have a source. Also উল্টা কেসটাও সত্যি, if you have a source you have to have a field. If you have a source divergence you have to have a distribution. If you have a distribution you have to have a divergence. একটা আরেকটার সঙ্গে পেয়ার করে আসবে, কখনো একা করে আসবে না। It means electric field এর যে সোর্স হচ্ছে that thing is
ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ চার্জ থেকে আসে। দ্যাটস ওয়াই বলা হয় ম্যাক্সওয়েলস ইকুয়েশনের প্রথমটা ইলেকট্রিক ফিল্ডের চার্জ এবং ই জনিত সমস্ত কাজের রিলেশন খুঁজে দেয়। ওকে, দ্যাটস ইট। আমরা এই ক্লাসটা ক্লোজ করতে পারি। থ্যাংক ইউ।